হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের তৃতীয় পর্বে। যারা একদম শুরু থেকে প্লেলিস্টটা ফলো করতেছো, অবশ্যই এইভাবে সিরিয়ালি ক্লাসগুলো ফলো করতে হবে একটা চ্যাপ্টার শেষ করার জন্য। বাট যারা হঠাৎ করে এই ক্লাসটাই প্রথমে করতেছো, এই অধ্যায় হয়ে যাওয়া ভাইয়ার বাকি যে দুইটা লেকচার সেটা প্লেলিস্ট থেকে দেখে আসতে হবে। সিরিয়ালি ক্লাসগুলো করা জরুরি। দেখা যায় দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা যদিও আমরা 9-10-এ পড়ছি এবং দেখা যায় হায়ার ম্যাথসে অনেকের ফেভারিট একটা অধ্যায় থাকে, এটা আমার নিজেরও ছিল, এটা কনফিডেন্সের জায়গা তৈরি হয় সবার এই অধ্যায়, তাই না? কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু একটু ভাস্টভাবে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে। অ্যাকচুয়ালি চ্যাপ্টারের কন্টেন্টটাই ওই রকম। এসএসসিতে আমরা যতটুকু পড়ে আসছি তার থেকে অনেক ডিটেলসে ইন্টারে পড়তে হবে। সো ডেপথ থেকে একদম বেসিক্সগুলো ক্লিয়ার হওয়া খুবই জরুরি। তো সেই জন্য প্রথম দুইটা লেকচার দেখা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বুঝলাম। আজকের ক্লাসের শুরুতে আমরা একদম নতুন কোনো কনসেপ্ট দেখবো না। গত ক্লাসে দেখে আসা সাধারণ পদ এবং ক্রমিক পদ, দুইটা পর পর থাকা পদ, তাদের যে অনুপাত সেটা ব্যবহার করে, বা সামনে দেখবো আমরা মধ্যপদ পড়বো, বাট শুরুর দিকে এই কনসেপ্টগুলো ব্যবহার করে অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে আমাদের। এরপর ধরো দুইটা বিস্তৃতি একসাথে গুণাকারে আছে, সেখান থেকে অনেক ধরনের প্রপার্টি বের করতে হইতে পারে। তো এইগুলো আজকে আমরা দেখবো। তো শুরুর দিকে নতুন কোনো কনসেপ্ট না, জাস্ট কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে হবে, বাট খুবই গুরুত্বপূর্ণ। গত লেকচার আর এই লেকচারটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনুশীলনী 5.1-এর আমরা কিন্তু জানি যে চ্যাপ্টারটা দুইটা সেগমেন্ট, 5.1, 5.2, এবং আমাদের তোমাদের বলে দেওয়ার কথা অ্যাকচুয়ালি প্রথম লেকচারই যে 5.1টা কিন্তু ধরো আমাদের একটা বিস্তৃতি আছে এরকম a প্লাস বি হোল টু দি পাওয়ার n। এই যে n কি ধনাত্মক পূর্ণ সংখ্যা কিনা, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন এটা নিয়ে আলোচনা আমরা করব 5.1-এ, আর যদি ঋণাত্মক হয় কিংবা ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হয়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে 5.2-তে। সো আনুমানিক এই অধ্যায়ের উপর 6টা থেকে 7টা লেকচার লাগতে পারে আমাদের। আজকের কালকে মানে এই ক্লাস আর পরের ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি 5.1 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। শুরুতে আমাদের অনেকগুলো ম্যাথ প্রবলেম করতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু আজকের ক্লাস আর এর পরের ক্লাসটা সৃজনশীলের জন্য 5.2 এর মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। বুঝলাম। দেখো একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে এবং এখানে অনেকে একটু ঘাবড়ে যেতে পারো যে ভাইয়া আমি তো জটিল সংখ্যা পড়ে আসি না, এটা কি বলতেছে কিছু বুঝতেছি না। তোমার জন্য আসার কথা হলো, তাকায় দেখো বিটা ইকুয়ালস টু 0। দ্যাট মিনস আমি যদি এখানে 0 পুট করে দিই, আলটিমেটলি জাস্ট থাকবে z ইকুয়ালস টু আলফা। আলফা কিছুই না, একটা সংখ্যা, যে কোনো একটা নাম্বার, এভাবে চিন্তা করো। বুঝলাম। সো জটিল সংখ্যার কোনো কনসেপ্ট এখানে লাগতেছে না, চিন্তা করার কিচ্ছু নেই। পড়ো কি বলছে এখানে। আমাদের আলফা টু দি পাওয়ার 5 আর আলফা টু দি পাওয়ার 15 এদের সহগ সমান বলা আছে। সেই তো গত ক্লাসে এগুলো করে আসছি, তাই না? এই বিস্তৃতিটার ক্ষেত্রে সো আমাদের এটাকে আগে একটু ভাঙতে হবে, কারণ এখানে কিন্তু আমরা জেডকে রিপ্লেস করতেছি আলফা দ্বারা, তাই না? তো আমি এটা নিয়ে একটু কাজ করি। দেখো আমরা বলতে পারি কি আছে, 2z স্কোয়ার প্লাস হচ্ছে r ডিভাইডেড বাই জেড কিউব হোল টু দি পাওয়ার 10। এটা আমাদের কোয়েশ্চেনে গিভেন। আমরা মাত্র লিখলাম বা দেখলাম যে z ইকুয়ালস টু কিন্তু আলফা, জাস্ট এটা পুট করে দাও, তাহলে হবে 2 আলফা স্কোয়ার প্লাস r ডিভাইডেড বাই আলফা কিউব, এটার হোল টু দি পাওয়ার 10। এন্ড এখান থেকে আমাদের এমন দুইটা পদ লাগবে যেখানে আলফার পাওয়ার হচ্ছে 5 আর একটা হচ্ছে আলফার পাওয়ার 15। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি, বাট এই ম্যাথটা দেখো পার্থক্য হচ্ছে, এবং এটা সৃজনশীলের জন্য এই জন্যই ইম্পর্টেন্ট। এখানে তোমার দুইবার কাজটা করতে হবে, একবার আলফা টু দি পাওয়ার 5, একবার আলফা টু দি পাওয়ার 15, তারপর আবার তাদের সহগ সমান লিখে একটা সমীকরণ সলভ করে আর এর মান বের করতে হবে, যে আমাদের কিন্তু একটা আননোন দেওয়া আর কে সলভ করতে হবে। আশা করি অ্যাপ্রোচটা বুঝতে পারছি। তাহলে আমরা যে কোনো সহগ বের করতে হলে কি করি, সবার আগেই হচ্ছে r+1তম পদটা বের করে রাখি। এখানেও এর কোনো ব্যতিক্রম কিছু নাই, যারা দ্বিতীয় লেকচার করছে এটা বস হয়ে যাওয়ার কথা। সো আমাদের r+1তম পদ হবে কি বলো, 10cr, দেন a টু দি পাওয়ার a কি প্রথম যে পদটা, ওই যে সরি এখানেই তো আছে 2 আলফা স্কয়ার। সো 2 আলফা স্কয়ারের পাওয়ার হবে 10 মাইনাস r, মানে n মাইনাস r, আর r বাই আলফা কিউব এই পুরোটার পাওয়ার হবে বেসিক্যালি r। কথা বোঝা গেল? ওকে, তাহলে আমি যদি এটাকে একটু সরল করে লিখি, দেখো এভাবে লেখা যায় 10cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, আলাদা করে দিলাম, r টু দি পাওয়ার r থাকলো। আর দেখো আলফার সাথে কি থাকে, 2 আছে, কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 10 দুগুণে 20 মাইনাস 2r। সো মনে হতে পারে আলফার পাওয়ার হচ্ছে 20 মাইনাস 2r, বাট আসলে না। নিচে দেখো আলফা কিউব আছে, আলফা কিউবও না, আলফার পাওয়ার 3r আছে, কারণ এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ হবে। আমি দেখো একটা কাজ একটু সহজ করব, তোমরা আই গেস বুঝছো এখানে কি হচ্ছে। পাওয়ারে পাওয়ারে এখন বিয়োগ যাবে, ভিত্তি একই, আমি পুরোটা একবারে লিখবো আলফা টু দি পাওয়ার 20 মাইনাস 5r। আশা করি কেউ রাগ করবে না, কারণ বোঝাই যাচ্ছে যে ভাইয়া 2r ছিল 3r বিয়োগ গেছে, তাহলে 20 মাইনাস 5r হচ্ছে। ওকে, তোমরা ধাপে ধাপে লিখো, আমি জাস্ট শুধু শুধু লেন্দি করতে চাচ্ছি না। কারণ আমাদের মেইন ফোকাস কিন্তু এই পার্টটার উপর। কেন? এটাতে একবার 15 লাগবে, একবার 5 লাগবে। সো আমরা জাস্ট ওই অনুসারে আগাবো। চলো প্রথমে কি করতে পারি, প্রথমে আমরা যাই হচ্ছে আলফা টু দি পাওয়ার 5 এর জন্য। চলো আলফা টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে, আলফা টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে এইটুকের ভ্যালু কিসের সমান হবে, 5 এর সমান। সো আমরা এইভাবে লিখতে পারি 20 মাইনাস 5r
এত ইকুয়ালস টু 5, দেন এটা জাস্ট সলভ করব, তাহলে -5r ইকুয়ালস টু দাঁড়াবে -15। দ্যাট মিনস আমরা পেয়ে গেলাম আমাদের চতুর্থ পদই কিন্তু আলফা টু দি পাওয়ার 4 সম্বলিত। কেন? কারণ আর এর ভ্যালু 3 আসছে, 3 + 1 তম পদ। তো আমাদের ওই পদটা কিন্তু লাগবে, তার সহগ লাগবে, তাহলে আমি বের করে রাখি 3 + 1 তম পদ। 3 + 1 তম পদ কি হবে বলো? 10c3। এটা একটু দেখো একবারে লিখি, 2 টু দি পাওয়ার 10 - 3 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 7। এটা তো বুঝতেছই, আর এর পাওয়ার হয়ে যাবে কিউব, আর আমাদের আলফা টু দি পাওয়ার 5 তো আছেই। ওকেই তো বের করলাম, বোঝা গেল এই পার্টটা। দেন একইভাবে আমরা কি পরের পৃষ্ঠায় যাব নাকি লিখা যাবে? আই গেস পরে আরেকটা স্লাইড নিয়ে নেওয়া বেটার মনে হচ্ছে আমার কাছে। আরেকটা স্লাইড নেওয়া আছে, তারা এই ম্যাথটার জন্য আগে থেকেই ভাবছিলাম নিয়ে রাখবো, কারণ বড় একটা ম্যাথ তো। আচ্ছা, তাহলে এবার যাই হচ্ছে আলফা টু দি পাওয়ার 15 এর জন্য। আলফা টু দি পাওয়ার 15 এর জন্য বা 15 এর ক্ষেত্রে, এটা বাংলা কথা, তোমরা তোমাদের মতো লিখবা। দেখো 15 এর জন্য কি করতে হবে? এই পাওয়ারটাই 20 - 5r হচ্ছে 15 হতে হবে। সো বেসিক্যালি 20 - 5r এত ইকুয়ালস টু 15। সো বোঝাই যাচ্ছে এখান থেকে -5r সমান ওই পাশে -5 থাকে। সো আর এর ভ্যালু দেখো 1, মানে দ্বিতীয় পদটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, বুঝছো? তাহলে 1 + 1 বা দ্বিতীয় পদ যেটা আমি বের করে রাখি, সুতরাং 1 + 1 তম পদ কি হবে? 10cr ছিল, আর এর ভ্যালু কত? 1, 10c1। একটু খেয়াল করো, 2 টু দি পাওয়ার 10 - r, 10 - 1, তাহলে 2 টু দি পাওয়ার 9 থাকবে। 2 টু দি পাওয়ার 9, আর এর পাওয়ারেও এই জাস্ট 1 বসবে, আর আলফার পাওয়ারে থাকবে 15। এখন আমাদের জাস্ট সহগ নিয়ে কাজ, আর কিচ্ছু না। দেখছো অলরেডি কিন্তু দুইটা ম্যাথ, গত ক্লাসের দুইটা ম্যাথ এখানে এক ম্যাথে চলে আসছে। এখন আবার ওগুলাকে ইকুয়েট করে আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা এটার সহগ নিব, কিন্তু সহগ, দ্যাট মিনস এখানে একটু লিখে নিতে পারো প্রশ্ন মতে 10c1 ইন্টু 2 টু দি পাওয়ার 9 ইন্টু আর এত ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার 15 এর সহগ নিছি। আর ওইখানে দেখো কি আছে? 10c3 2 টু দি পাওয়ার 7 আর কিউব। তাহলে এখানে লেখা যায় 10c3 2 টু দি পাওয়ার 7 আর কিউব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কোনো না কোনো বোর্ডে চলে আসবে, দেখবা তোমাদের 26 ব্যাচেই আসবে, কারণ এতদিন তো শর্ট সিলেবাসে ছিল না। ওকে, দেখো সুন্দর মতো কিন্তু 2 এর সাথে এখানে কাটাকাটি যায়। তো আমি যদি একটু সিম্পলিফাই করি, এটাকে এভাবে লেখা যায়, দেখো 10c1 থাকলো, এখানে জাস্ট 2 স্কয়ার থাকবে, কেন? 2 টু দি পাওয়ার 7 এর সাথে কাটলে, আর 8টা কিন্তু আর থাকে না, আর রেখে লাভ নেই। ওই পাশে 10c3 তো আছেই, 2 তো চলে গেছে, আর স্কয়ার হয়ে যায়। সো এরপরের কাজ না নিজে করার দরকার নেই, ক্যালকুলেটরে এই ভাগগুলো করে দাও। সো আমি জাস্ট 10c1 মানে তো 10 এর সাথে 4 গুণ করি, ভাগ দেই হচ্ছে 10c3 দ্বারা। সো অ্যাকচুয়ালি 1/3 আসতেছে, মানে r স্কয়ারের ভ্যালু হচ্ছে 1/3। তাহলে বুঝতেই পারতেছে আমাদের অজানা রাশিটা আর এর ভ্যালু হচ্ছে √1/3। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো কত ইজিলি আমরা সলভ করে ফেললাম, জাস্ট আমাদের যে স্টেপ ছিল সেটাকে ফলো করে, নতুন কিচ্ছু না। বোঝা গেল কিনা? খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা পরেরটায় যাচ্ছি। দেখো এই টাইপের ম্যাথ কিন্তু গতদিন করছি। কি বলা আছে দেখো? দুইটা ক্রমিক পদের কথা বলা আছে, একটা বিস্তৃতি দেওয়া, এই যে এটা দেওয়া আছে, এই বিস্তৃতিতে দুইটা ক্রমিক পদের সহগের অনুপাত দেওয়া আছে। এখন এখানে একটা অবজারভেশনের দরকার। মনে করে দেখো, যারা অ্যাকচুয়ালি গত ক্লাসটা করছো, নিজের নোটটা খুলো বা গত ক্লাসে এই টাইপের যে ম্যাথটা ছিল একটু খেয়াল করো, দেখবে ওখানে এরকম একটা রেশিও ছিল। ধরো এটা দিয়ে বুঝাচ্ছি, 11:20। আমরা ওই ম্যাথটাকে দুইটা কেসে করছিলাম, যে রেশিওটা 11/20 হতে পারে, 20/11 হতে পারে। তুমি কি বুঝো যায় ওটা কেন করছিলাম? আমি কিন্তু তখন এক্সপ্লেইন করছি, বাট আমি আবার ট্রিগার করব ওই জিনিসটাকে। কেন? কারণ এই ম্যাথে ওটা করা যাবে না। এর রিজনটা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। ধর আমরা রাফে একটা বিস্তৃতি নেই, ফর এক্সাম্পল 1 + x, এটার হোল টু দি পাওয়ার আমি 4 দিলাম, বলো কি হবে? 1 তো 1ই, পরে এক এক করে x বাড়বে, x স্কয়ার, দেন x কিউব, দেন হচ্ছে x টু দি পাওয়ার 4, রাইট? সহগগুলা কি হয়? 1 1, দেন এখানে এসে পরে 4 করে দেখবা, 4c1 দিলে 4 চলে আসে, 4c3 তেও 4, আর মাঝখানে জাস্ট কি হয় বলো? 6 আসে। এই যে এরকম চলে আসার কথা, রাইট? এখন প্রথম কথা হচ্ছে, এই 1 এর না কোনো কন্ট্রিবিউশন নাই সহগে, শুধু 1ও না, এই 1 এর কথা বলো আর x এর কথা বলো, এদের সহগে কোনো কন্ট্রিবিউশন নাই। একটু চিন্তা করে দেখো, নো কন্ট্রিবিউশন ইন কোএফিসিয়েন্ট, বা আমি বাংলায় লিখলাম সহগের ক্ষেত্রে, এরা কোনোভাবে কোনো ভ্যালু কিন্তু দেয় নাই। সহগগুলা পুরোপুরি আসছে এনসিআর থেকে। তুমি এগ্রি করো কি করো না? করো। তাহলে এটা হলে কি হয়? এনসিআর এ দেখো ক্রমাগত এইদিকে ভ্যালুগুলো বাড়তে থাকে, কিন্তু বাড়ে একদম মধ্যপদ পর্যন্ত। মধ্যপদে যে সেটা ফিক্স হয়ে যায়, এরপর আবার কমতে থাকে। অবজারভেশনটা খেয়াল করো, কি হয়? এদিকে বাড়তে থাকে, এদিকে পরে কমতে থাকে। জিনিসটা কথা বুঝছো? তার মানে আমার এই দিকে যে রেশিও
পরের দিকে ঠিক একই রেশিও পাওয়া যাবে। শুরুর দিকে দুইটা ক্রমিক পদে যা রেশিও, শেষের দিকেও দুইটা ক্রমিক পদে একই রেশিও। শেষ বলতে আমি বুঝাচ্ছি মধ্যপদের পরে, আর শুরু বলতে বুঝাচ্ছি মধ্যপদের আগে। আজকের লেকচারে শেষের দিকে আমরা মধ্যপদ নিয়ে পড়বো। যেমন দেখো বোঝা যাচ্ছে 5টা পদ আছে, তাহলে ও হচ্ছে আমাদের মধ্যপদ। তুমি খেয়াল করো, তুমি প্রথম আর দ্বিতীয় পদের সহগের রেশিও না, ও আরেকটা কথা ভুল হয়ে গেছে, মানে পদের রেশিও না কিন্তু সহগের রেশিও। আমি বলতেছি কিন্তু সহগ নিয়ে, তাই না? পদ তো মিলবে না ভাই, একটা এক্স স্কোয়ার এক্স কিউব, তাই না? এগুলো তো ভিন্ন ভিন্ন কথাবার্তা, রাইট? আমি সহগের কথা বলতেছি। তো এইখানে যদি রেশিও নাও, দেখো আসতেছে 1:4, চিন্তা করো। বাট পরেরটাতে আসো, একই সংখ্যা পাবা, বাট এবার রেশিওটা 4:1। এই কারণে দেখো গত ম্যাথে আমি এইভাবে দুইভাবে সলভ করাইছিলাম, যে আমাদের যদি এরকম ক্রমিক পদের ম্যাথ থাকে, সেটা দুই দিকে একই রেশিও পসিবল। তো বলে তো জানে কোন দিকেরটা। তো আমি একবার করবো 11:20 আর একবার করবো 20:11, এভাবে করে সলভ করবো। গত ক্লাসে এই কাজ করছিলাম, রাইট? কথাটা বুঝছো? কিন্তু এই ম্যাথে এটা কেন হবে না? আমি বারবার দেখো একটা কথা শুরুতেই বলে নিছি, যে এ আর বি, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এদের দুইজনের যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, তখন এই ঘটনা ঘটে। কারণ এনসিআর বা কম্বিনেশন কিন্তু এই জিনিসটা ফলো করে, যে এই দিক থেকে দেখো ক্রমাগত ভ্যালুগুলা বাড়তেছে। তার মানে যদি সোজা যায় একদিক থেকে, ভ্যালু বাড়ে, মধ্যপদ আসে, দেন ভ্যালু কমে, এভাবে চিন্তা করা যায়। বাট এই ম্যাথটা একটু খেয়াল করে দেখো, টু কিন্তু ক্রমাগত আমার সহগে অংশগ্রহণ করবে। ধরো তুমি একটা সহজ এক্সাম্পল নাও, সহজ একটা এক্সাম্পল আমরা নিই। ফর এক্সাম্পল এইটাই নেই, চলো 1 + 2x এর পাওয়ার 4। দেখো আগেরটার সাথে পার্থক্য, x এর জায়গায় আমি দিয়ে দিছি 2x। তো এখন কি হবে, 1 তো থাকবে, পরেরটা দেখো হবে 2x, তারপরেরটাই হয়ে যাবে 4x², তারপরেরটাই হয়ে যাবে 8x³, তারপরেরটাই হয়ে যাবে 16x⁴। এখন কিন্তু শেষ হয় নাই, এখনো শেষ হয় না, আমি তো কোএফিসিয়েন্ট দেই নেই, সহগ দেই নেই, যে 4, এটা হবে 6, এটা হবে 4। এখন তুমি রেশিও নিয়ে দেখো, এই দুইটার রেশিও এখন আছে 1:8, দেখছো 1:8। আর শেষের দিক থেকে একই রকম দুইটা পদের রেশিও নিয়ে দেখো, এটা 32, এটা 16, 32 আর 16 মানে কিন্তু 2:1। দেখো মিললো না, কিন্তু সংখ্যাটা মিললো না, বড় ছোট কিন্তু এক্সচেঞ্জ হবে। কারণ কি, এখানে ভ্যালু বাড়ে, দেন ভ্যালু ক্রমাগত আবার কমে যায় না সহগের ক্ষেত্রে, ওরকম আর কি, বুঝছো? সো যখনই কেউ সহগে কন্ট্রিবিউশন করে, আমার দুইটা পদের যে কোনো একটা পদ বা দুইটা পদও হতে পারে, যেমন এখানে 1 কিন্তু কিছুই করতেছে না, বাট 2x এর মধ্যে যে 2টা আছে ঝামেলা করে ফেলছে, তখন এরকম দুইটা কেস হয় না। এবং আমাদের এই ম্যাথে দেখো তাই ঘটতেছে। বাট গত লেকচারে যে ম্যাথটা ছিল, নোটটা খুলে দেখো, ওইখানে কেন দুইটা কেস হয়েছে? কারণ এখানে শুরুর দিকে যে রেশিও পসিবল, শেষের দিকে একই রেশিও, জাস্ট উল্টা করে পসিবল। এখন তোমাকে তো ফিক্স করে বলে দেয় নাই কেমন পদ, পরপর যে দুটা পদ, এটা কি সামনে পেছনে নাকি পেছনে সামনে, কেমন রেশিও দিছে, দ্যাটস ওয়াই ওখানে দুইটা কেস করছিলাম। বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ধরো বইয়ের টিউশনে ম্যাথ আসছে, ওই ম্যাথ তুমি একটা কেস করে দিয়ে চলে আসছো, 5 পাবা, 10-এ 5 পাবা, বুঝতেছো? ওকে, তাহলে আমরা এখন এই পার্টিকুলার ম্যাথটা করি, আমরা করতে চলে যাই। ওকে, তাহলে আমরা কি বলছিলাম মনে করে দেখো, এটা তো মনে আছে সবার, পরপর দুইটা ক্রমিক পদের যে অনুপাত, দেখো আমরা লিখি না r+1তম পদ, সেটাকেই কিন্তু একবারে টার্ম দিয়ে লেখা যায়, t of r+1, কি মানে টার্ম, ওই পদটা একবারে বাংলায় না লিখি, মানে টার্ম কি বলা যায়, প্রতীকের মাধ্যমে এইভাবে লেখা হয়। এই দুইটার রেশিও কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম n-r+1 ডিভাইডেড বাই r। তুমি চাইলে কষ্ট করে বের করতে পারো, r+1তমটার সূত্র লেখো, আর r-তম পদের সূত্র লেখো, পরে দুইটা ভাগ করো, ফ্যাক্টরিয়ালগুলো ভাঙো, এক্স আর এগুলার পাওয়ার টাওয়ার ভাঙো, দেখবা লাস্টে এটাই চলে আসতেছে। আমরা করে দেখাইছি কিন্তু গত ক্লাস, এবং এইটা ভেঙে ম্যাথ করছি, রাইট? সো আর দেখাচ্ছি না। ওকে, তাহলে এই পার্টিকুলার ম্যাথে চলো এটা অ্যাপ্লাই করি। এখানে যে কোনো পরপর দুইটা ক্রমিক পদ, ক্রমিক কেন বলতেছে দেখো, একটা আর হলে একটা r+1, মানে এর পরেরটাই, আর কিন্তু সাবস্ক্রিপ্টে, আরটা হচ্ছে সাবস্ক্রিপ্টে। ওকে, তাহলে এই পার্টিকুলার ম্যাথে কি হবে বলো, এন এর মানটা হচ্ছে 20 - r+1 ডিভাইডেড বাই r। বুঝলাম? হইছে? বলে গেছো কিন্তু সাথে কি আছে, b/a। b কোনটা, আমরা এটা অ্যাজিউম করতেছি আমাদের বিস্তৃতিটা এই আকারের, a + b হোল টু দি পাওয়ার n। a হচ্ছে প্রথম পদ, b হচ্ছে দ্বিতীয় পদটা। দ্যাট মিন্স এখানে লেখা যাবে দেখো b/a না, তার মানে টুয়াইস y/ হচ্ছে 1। এন্ড আমাদের প্রশ্নে না অ্যাকচুয়ালি সহগ নিয়ে ডিল করতে বলতেছে, সহগ নিয়ে। আমাদের সহগ কতটুকু বলো তো? সহগ কিন্তু এই যে নাম্বারটুকু, কারণ y-টা কি একটা, চলো। তো এই সহগ দ্বয় সমান, মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে, এই রেশিওটা করলে 1 পাওয়া যায়, এটা বুঝি তো। দ্যাট মিন্স আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে 20 - r+1 ডিভাইডেড বাই r ইন্টু 2 = 1। ও না, রেশিও দেওয়া আছে, সমান না, সরি, কত আছে, 11/20। এখন এখানে ঝামেলা আছে,
আমি কি 11/20 লিখবো নাকি 20/11? কারণ আগের ম্যাথে মজা কি ছিল, ভাই দুইটাই লেখা যায়, আমি দুইটা কেসই করছি, কোনো ভুল হয়নি। এখন আমি কি করব, 11/20 লিখবো নাকি 20/11? বুদ্ধি খাটাও, মাথা লাগাও, মাথা কাজে লাগাও ভাইয়া। এই ক্ষেত্রে দেখো ক্রমাগত ভ্যালু বাড়বেই, সহগ ক্রমাগত বাড়বেই, কমবে না। কারণ একটু চিন্তা করে দেখো, তোমার পরে গিয়ে এই যে দেখো পরের দিকে গিয়ে যদিও এইগুলা কমে যাচ্ছে, যে দেখো 1 ছিল, 4 ছিল, 6, এরপর দেখো আবার কমতেছে, 4 হচ্ছে, 1 হচ্ছে, মানে এনসিআর গুলা। বাট এখানে কিন্তু 2^4 বসছে, বুঝো? তাহলে এইটার ক্ষেত্রে পরে যা বুঝো 2^20ও বসবে, তার মানে ও কিন্তু বাড়তেই থাকবে, এক্সপোনেনশিয়াল গ্রোথ, 2^20, বুঝছো? তাহলে পরপর দুইটা পদে আগের পদটা ছোট, পরের পদটা বড়। কখন ওই জিনিসটা হয় যে ছোট থেকে বাড়তেছে, মধ্য পদে আসছে, এরপর আবার কমতেছে, যদি এরকম আমার টার্মগুলা সহগে কোনো কন্ট্রিবিউশন না করে, কিন্তু এখানে কন্ট্রিবিউশন করে ফেলছে, তখন কিন্তু ঝামেলা লাগে, বুঝছো? দ্যাট মিনস এটা অবশ্যই তোমার লিখতে হবে 20/11। কেন? পরেরটা বড়, আগেরটা ছোট, এটা ভেবে। বুঝলাম? ঠিক আছে, চলো তাহলে আমরা এখন সমাধান করে ফেলি। আমরা যদি সমাধান করি তাহলে কি হবে দেখো, 2 দিয়ে কাটা যায়, তাহলে 20 - r + 1 ডিভাইডেড বাই r এত ইকুয়ালস টু একবারে আমরা লিখতে পারি 10/11। এখন তো সিম্পল ক্যালকুলেশন, দেখো দুইটা ম্যাথ করতেছি শুরু থেকে, বাট কতগুলো আলোচনা করে ফেললাম। এই ফান্ডামেন্টালসগুলো কিন্তু লাগবে ভাই, শুধু অঙ্ক করলে হবে না, তাহলে দেখবা নতুন একটা অঙ্ক আসলে আর পারতেছো না। ওকে, তাহলে আমরা গুণ করে দিই, দেখো 10r, আর এখানে থাকে কত, 11 × 2 = 22, তাই না? 220 - 11r + 11, আর ওই পাশে থাকে হচ্ছে 10r, আর গুলো একসাথে করি, তাহলে 21r = 231। এটা মানে 11ই হবে, তাই না? হ্যাঁ 210, হ্যাঁ 11ই চলে আসতেছে। তাহলে আর এর মান 11 মানে কি, আমার পদ দুইটা কি কি বলতো? আর এর মান 11 মানে আমাদের পদ দুইটা হচ্ছে, দেখো একটা হলো tr, একটা r + 1, আর এর মান 11 মানে 11তম পদ আর 12তম পদ, দ্যাট মিনস 11 ও 12তম পদ, তারাই হচ্ছে ওই পদ যাদের সহগের রেশিও হচ্ছে এইটা, এইটা। বোঝা গেল? ক্লিয়ার? এবং এটা দেখো মধ্যপদের পরে কিন্তু 20 মানে পদ কয়টা, 21টা। 21-এর একটু মাঝামাঝি চিন্তা করো, যদিও এখন 21টা থাকলে মধ্যপদ কোনটা হবে তোমরা এক্স্যাক্টলি জানো না, কমন সেন্স দিয়ে করা যায়, বাট আমরা মধ্যপদ পড়বো আজকে ক্লাসের শেষের দিকে, তখন একবারে ফর্মালি জানবো। বাট আপাতত গেস তো করা যায় যে 21-এর মধ্যে একদম মিডল পদেরও পরের দিকে এই 11 আর 12 আছে মোটামুটি, তাই না? তাহলে দেখো পরের দিকে যখন ভ্যালু কমে তখনই এমন আসতেছে যে আগেরটা ছোট, পরেরটা বড়, বুঝছো? এটা কিন্তু বুঝে বসাইতে হবে। ওকে, এখানে কি বলছে, পদ দুটি নির্ণয় করো, সো পদ দুইটা, এটা পদের মান কিন্তু বলে নেই, পদ চায় না। বাট যদি তোমার কাছে কনফিউজিং মনে হয় যে ভাই বুঝতেছি না, এটাতে তো এমনও বোঝাতে পারে যে এক্সাক্ট পদটা বলো, তুমি করে দিবা ভাই। r + 1তম পদ তো জানোই, এই যে NCR a⁻n - r b⁻r। এখন আর জানো 11 মানে কি, r এর মান 10, ওই যে r + 1তম পদ। 12 মানে কি, r এর মান 11, জাস্ট বসাই দিবা। এ তো এই যে 1, এ তো 1, বি তো এই যে 2i, জাস্ট বসাই দিবা, পদ দুটো চলে আসবে। ওকে, আমি মেইন পার্ট করে দিছি। ঠিক আছে, এটা আবার কোত্থেকে আসলো, এই ব্ল্যাঙ্ক স্লাইড আবার কোত্থেকে আসলো, ভুলে মনে নিয়ে নিছেন। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো খুবই সহজ, এত এর বিসিসিতে আমাদের দুইটা পদ বের করতে দিছি, এটাও কিন্তু ক্রমিক। কিভাবে বুঝলাম, r + 1তম আর r + 2তম। তো আমরা এখানে তাকাবোই না, এই দুইটা দেখে জাস্ট আমার মাথায় কাজ করবে ভাই ক্রমিক পদ, আর কিচ্ছু না। এই দুইটা দেখে আমি এতটুকু ক্লু নিব যে আমাকে ক্রমিক পদের কথা বলছে, ক্রমিক পদ। আর ক্রমিক পদ হলেই একটা জিনিস ফলো করতে হয় যে ভাই পরের পদটা যদি tr + 1 হয়, আগের পদটা যদি tr হয়, তাহলে একবারে বলা যায় n - r + 1 ডিভাইডেড বাই r ইন্টু b/a। ওই দুইটা পদের যে অনুপাত সেটা হলো যেটা হয়। তাহলে আসো বসায় ফেলি ভ্যালুগুলো এই ম্যাথের ক্ষেত্রে। কত হবে, 11 - r + 1 ডিভাইডেড বাই r এর মান কত হবে, আরই তো বের করতেছি, সরি, এত ইন্টু b/a। b কত, b হচ্ছে দেখো তাকায় 3/x, ওকে, ডিভাইডেড বাই a হচ্ছে x², এই x²। বাট মজার বিষয় হচ্ছে কোনোটাই লাগবে না এত সরল করা, কারণ আমাদের সহগ চাইছে। তাকে দেখো সহগ হচ্ছে সমান এবার, তাহলে এইটুকের সহগ কত, সহগ হচ্ছে আমাদের এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে সহগ। দ্যাট মিনস আমরা এখন বলতে পারি প্রশ্ন মতে 11 - r + 1 ডিভাইডেড বাই r এত ইন্টু 3 সমান কি 1 না? মানে কখন 1, মানে দুইটা রেশিও যদি সমান হয়, তাহলে দুইটার মান যদি সমান হয়, রেশিও নিলে ওইটা বাই ওইটা কি 1 চলে আসে না? দ্যাটস ওয়াই 1 লিখছি। আচ্ছা, এখন জাস্ট ক্যালকুলেশন করো কি হবে দেখো, আর কি ওই পাশে পাঠিয়ে দাও, আর এদিকে 33 - 3r + 1 সমান ওই পাশে দেখো শুধু r হয়ে গেছে। তাহলে ফাইনালি কি দাঁড় করানো যায় বলো, 4r = 34। আর 34কে তো r দ্বারা ভাগ করা যাবে না, খুব সম্ভবত ভাইয়া এখানে কোনো একটা ক্যালকুলেশনে মিস্টেক করছি। দাঁড়াও, খুব সম্ভবত একটা ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, আমাদের এখানে 11 ছিল, ওকে, n - r
প্লাস হচ্ছে 1 এটা দিছি ডিভাইডেড বাই আর এত ইন্টু বি বাই এ, বি হচ্ছে 3, হ্যাঁ মানে বি বি বাই এ না, তাহলে এই পুরোটা হচ্ছে বি ডিভাইডেড বাই এ, আমাদের যে সহগটা লাগতেছে তাহলে 11 মাইনাস আর প্লাস 1 তাহলে 33 মাইনাস 3 আর ও এই যে দেখো সিম্পল একটা গুণ ভুল করছি, এখানে কি 3 না, এই আর তো একটা পদ তো আর পূর্ণ সংখ্যা আসবে না, বুঝো না? আচ্ছা তাহলে এখানে 33 আর 3 কত 36 থাকে, ওদিকে 4r সমান 36, দ্যাট মিনস আর এর মান কিন্তু 9, আর এর মান আমরা পেয়ে গেলাম 9। এখন একটু কেয়ারফুল দেখো, আমি পদগুলা কি কি ধরছিলাম ভালো মতো একটু খেয়াল করো, বুঝো, পরীক্ষা ভেবে লিখতে হবে না। আমি পদগুলা ধরছিলাম হচ্ছে আর প্লাস 1 আর হচ্ছে আর, আমার উত্তর বের হইছে আর এর মান হচ্ছে 9, এই তাহলে আর প্লাস 1 কত হবে 10, তাহলে পদ দুইটা কি কি নবম আর দশম, বাট ওরা এদেরকে ধরছে কি, ওরা এদেরকে ধরছে, এটা তো সিলেক্ট করাই আছে, ওরা এদেরকে ধরছে আর প্লাস 1 আর আর প্লাস 2, তাহলে বলতো কোনটা আর প্লাস 1 কোনটা আর প্লাস 2, ধরো আমারটা ড্যাশ, ওদেরটা লিখি, চলো ওদেরটা লেখার চেষ্টা করি, অবশ্যই এটাই হবে আর প্লাস 2, কারণ বড়টা পরেরটা এটা হবে আর প্লাস 1, তাহলে ওদের রেফারেন্সে আর প্লাস 1 মানে 9 বা আর প্লাস 2 মানে 10 যাই লিখো, আর এর ভ্যালু কিন্তু তাহলে 8 আসবে, বুঝছো? আমি জাস্ট নতুন করে আবার এখানে সূত্রে আর প্লাস 1 আর প্লাস 2 এগুলো বসাইতে চাইনি, আমার যে ক্রমিক পদের সূত্র সেটা দিয়ে করলাম, বুঝছো? পরে ওরা যেটা ধরছে সেটা দিয়ে রিলেট করে দিলাম। কথা কি বুঝছো কিনা বলো? এটা কিন্তু নর্মাল একটা বিষয়, বুঝছো? এই আর কি, মানে তোমার আলটিমেট আনসার কিন্তু এই দুটা পদই, নবম পদ আর দশম পদ। এখন ওরা নবম পদ রে বলতেছে আর প্লাস 1, দশম রে বলতেছে আর প্লাস 2, তাহলে আর কত 8 না, 8 আর 2 তো 10, 8 আর 1 তো নয়। আশা করি বুঝছো। এখন একটা কথা আছে, বোর্ড পরীক্ষায় সরাসরি এই রেশিওটা ইউজ করা আমি সাজেস্ট করি না, অ্যাডমিশনে রিটার্নে এটা সরাসরি করবা, এমসিকিউতে করবা, বাট বোর্ড পরীক্ষা না এই রেশিওটা করে দেখায়। সো প্রত্যেকটা ম্যাথের শুরুতে তোমার এই কাজটা করতে হবে, রেশিওটা করা, বুঝছো? এটা কিন্তু গত ক্লাসে আমরা করছি, তাও আমি আবার একটু গাইড করে দিচ্ছি। দেখো জাস্ট কি করতে হয়, টিআর প্লাস 1 ডিভাইডেড বাই টিআর, সবার শুরুতে এটা করবা, বের করবা। টিআর প্লাস 1 মানে কি এনসিআর, এরপর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর, আবার প্র্যাকটিস করাচ্ছি। দেখো নিচে কি হবে, টি অফ আর মানে এনসিআর মাইনাস 1, বুঝো কিন্তু, কারণ কি যখন আমরা আর প্লাস 1 তম পদ বের করি সূত্রে আর বসে, এক কম বসে, তাহলে আর তম পদ হবে কিন্তু আর মাইনাস 1, তাহলে উপরে পাওয়ারে কি যাবে এন মাইনাস আর এর জায়গায় আর মাইনাস 1, মানে এভাবে চিন্তা করো আর এর জায়গায় আর মাইনাস 1 বসাই দিস, বুঝছো? এবার জাস্ট ক্যালকুলেশন করো, এইটা ভাঙানো শিখতে হবে, এটা শিখে আসবে কিভাবে এই কম্বিনেশনটাকে ভাঙাইতে হয়, এটা বিন্যাস সমাবেশেও করছো, এখানেও করতেছো, কিন্তু একদম সিম্পল একটা জিনিস, এটাও করে দেখাই দিই, যাও আবার প্র্যাকটিস হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে জাস্ট বসাই দিব। এন দেখো কি থাকে, এ টু দি পাওয়ার এন থাকে, মাইনাস হচ্ছে আর, ওকে, নিচে কি আছে এ টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস 1, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে খেয়াল করো এন মাইনাস 1 এন মাইনাস আর, এন মাইনাস আর এন মাইনাস আর কি হবে, যখন বিয়োগ যাবে এই দুটা কাটাকাটি, জাস্ট এর পাওয়ার মাইনাস 1 থাকবে, বোঝা যায়? উপরে দেখো কি আছে, উপরে আছে বি এর পাওয়ার আর, আর নিচে আছে বি এর পাওয়ার আর মাইনাস 1, এটা বিয়োগ যাবে না, পাওয়ারে ভাগের সময় আর মাইনাস আর কাটাকাটি, মাইনাসে মাইনাসে প্লাস 1 থাকবে, মানে বোঝাই যাচ্ছে এখানে যে বি বাই এ আসবে, উপরে বি থাকবে নিচে এ আসবে, জাস্ট তোমার এটা বের করতে হবে, এটা তো বের করা শিখছি। এনসিআর মানে কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে আর এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, অলওয়েজ জাস্ট ইকুয়ালটা এখানে দিয়ে দিই, এটা মানে কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস, দেখো এই যে আর এর জায়গায় কি আছে আর মাইনাস 1, এটার ফ্যাক্টোরিয়াল, একবারে লিখে দাও কি লেখা যায় এন মাইনাস আর প্লাস 1 হয়ে যাবে, কিন্তু এন মাইনাস আর প্লাস 1 বিয়োগফলটা করো দেখবে এমনই আসবে, আর এখানে আবার আর মাইনাস 1 এটার ফ্যাক্টোরিয়াল। বলে এখন ফ্যাক্টোরিয়াল ভাঙে কিভাবে, সুন্দর করে এটা কাটা, বলছিলাম বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করতে হয়। আমাকে বলো আর বড় নাকি আর মাইনাস 1 বলো, আর বড়, তাহলে আর কে ভাঙতে হবে, বুঝো? তাহলে 1 বাই আর কে লিখবো আর ইনটু ওর থেকে এক কম, এটার ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায়। আর এখানে এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, বড়টাকে ভাঙতে হবে, তাহলে এটা রাইখা দাও, এটাকে রাইখা দাও, ডিভাইডেড বাই নিচে কি আছে, এটাও তো 1 ডিভাইডেড বাই, এটাকে ভাঙো, বড়টাকে রাখো, এই যে এক বিয়োগ করো, এক বিয়োগ করলে আর এক থাকবে না, মানে এন মাইনাস আর এটার ফ্যাক্টোরিয়াল, আর সাথে তো আবার আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ছিলই। একটু তাকায় দেখো আলটিমেট অবস্থা কিন্তু এমন থাকে, এটা কাটা এবং এখানেও এটা কাটা, তাহলে এই বস্তু উপরে চলে যায়, উপরে গেলে বুঝতেই পারতেছো এটা আসবে এন মাইনাস আর প্লাস 1, আর ওখানে শুধু একটা আর অবশিষ্ট থাকে। এই জন্যই দেখো আমরা ডিরেক্টলি এটা লিখছিলাম, এটা প্রথম ক্লাসেও করছি, দ্বিতীয় ক্লাসেও করছি, প্রথম ক্লাসে আমি করিনি, দ্বিতীয় ক্লাসে 2বার করে দেখাইছি, আজকে আবার দেখালাম কারণ গুরুত্বপূর্ণ,
বুঝছো? তো আমি এখন থেকে কোনো ম্যাথ আর এটা করে দেখাবো না, ডিরেক্টলি এখান থেকে করবো। বাট তোমাদের টাস্ক হবে বোর্ডের ম্যাথগুলোতে এটা করে করা, ঠিক আছে? কোথায় করবা না ডিরেক্ট করা যাবে এটা আমি তাও বলে দিব, ঠিক আছে? কিছু ম্যাথ আছে অন্য ক্যালকুলেশন অনেক বেশি, তো তখন চাইলেও এটা করার দরকার নেই, চাইলেও পারবা না আর কি করতে। তবে খুবই মজাদার একটা ম্যাথ, আমার খুবই পছন্দের একটা ম্যাথ, বুঝছো? আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন এটা আমার অনেক ভালো লাগতো এই ম্যাথটা করতে। বিন্যাসও দেখবে এরকম কনসেপ্ট কিছু ছিল। ওকে, তাহলে বলছে এই বিস্তৃতিতে এততম পদের সহগ আর এততম পদের সহগ হচ্ছে সমান। এটা কিন্তু ক্রমিক পদ না, বুঝে শুনে কইরো। তাহলে এই দুইটা তম পদ বের করতে হবে, আগে বের করি চলো। r+1 তম পদ কি হবে বলো? NCR, এক কম হয় সূত্রতে, মনে রাখো, সূত্র মুখস্থ করলে হবে না। দেন a টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার n মাইনাস r, 1 এর উপরে যাই পাওয়ার দাও ভাই ওইটাই থাকবে, আর x টু দি পাওয়ার হবে r। একইভাবে আমি যদি বের করি r+3 তম পদ, r+3 তম পদ, সেটা হবে কি? এক কম NC, n এক কম r+2, 1 এর পাওয়ারে যাবে n মাইনাস r+2 এবং x এর পাওয়ারে যাবে r+2। বাস, তোমাকে বলছে এই দুটা পদের সহগ কেন শুধু, সো 1 তো এমনিও নাই, সো সহগ মানে দিন শেষে কম্বিনেশনগুলো। একটু আগেও দেখছি যে যখন এরা সহগে কন্ট্রিবিউট করে না, শুধু শুধুগুলো নিয়ে ভাইবই না, এটা এমসিকিউতে আসবে ভাই, দেখেই চিন্তা করতে হবে যে শুধু NC আর NC r+2 সমান, বুঝছো? আর কিন্তু কিছু না। তাইলে এখানে কি বলা যায়? এখানে বলা যায় হচ্ছে আমাদের NCR ইজ ইকুয়ালস টু NC r+2, এটা প্রশ্ন মতে, কারণ সহগদ্বয় সমান বলছে, বুঝছো? সহগে এটাই আছে। এখন তোমরা অনেকেই ফ্যাক্টোরিয়ালে ভাঙবা, অনেক কিছু করতে যাবা, এটা সলভ করতে যাবা, ভাই দরকারই নেই। যখন দেখবা n মিলে গেছে, n মিলে গেলে দুইটা কেস, এটা বিন্যাস সমাবেশে করাইছি, আইদার নাম্বার 1 কিভাবে দেখে, এটা তো এখানে দেখানো ঠিক না, আসলে এটা তো সলভ করতেছে, একটা আলাদা কেস নিয়ে দেখানো উচিত। দেখি তো, এখানে তো স্পেস নাই। আজকে এত নলেজ দিতে হচ্ছে, খালি পড়াইতেই মন চাচ্ছে নতুন নতুন জিনিস। নতুন তো না, তোমরা পারো। দেখো, ধরো NCX সমান হচ্ছে NCY, এটা হওয়ার প্রথম যে রিজন সেটা হচ্ছে দেখো n মিলছে, তাহলে কি হবে? x আর y ও সেম, তাই না? মানে তুমি NC2 4C2 বের করছো, তা তো সেম হবেই, রাইট? অথবা নাম্বার দুইটা খুবই ইন্টারেস্টিং, x আর y যোগ করলে n পাওয়া যায়। কেন? তুমি আমাকে বলো, প্রথম উদাহরণ কি ছিল? যে 4C1 সমান 4C1, ভাই এটা তো হবেই। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে 4C3 হচ্ছে 4C1 এর সমান, সম্পূরক সমাবেশ মনে করে দেখো, কারণ কি এই 3 আর 1 যোগ করলে 4, বুঝছো? সেখানে আমরা এই কেসটা ব্যবহার করব। উপরটা কেন না? কারণ তুমি তো জানো ভাই, তুমি দেখেই বুঝতেছো আর কি r+2 এর সমান, যদি হয়তো আর আর কাটা যেত, কোনো সলিউশন নেই, 0 সমান 2, তোমার আবিষ্কার, নতুন একটা আবিষ্কার চলে আসছে, 0 সমান 2, এটা করা যাবে না। সো আমরা এর পরের লাইনে সরাসরি লিখতে পারি যে এই r যোগ r+2 এটা সমান n, মানে এই যে এই দুইজন যোগফল হবে n। তাহলে কি থাকে বলো? জাস্ট থাকে 2r+2 সমান হচ্ছে n। আমাদের জন্য কি বের করতে বলছে? এই যেটা প্রমাণ করতে বলছে, চলেই আসছে। তাহলে 2r সমান হচ্ছে n-2, 2r সমান হচ্ছে n-2, জাস্ট এতটুকুই। দেখো তো সোজা একটা ম্যাথ। এখানে ব্র্যাকেটে ওটা লিখে দিবা, বুঝছো? সাইড নোট আমি দিয়ে দিচ্ছি। চলো এর পরের লাইনে এখানে লিখবা, যেহেতু NCX সমান NCY এবং x নট ইকুয়ালস টু y হলে x প্লাস y এত ইকুয়ালস টু n, সম্পূরক সমাবেশ। বুঝলাম? ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে পরেরটা এমসিকিউর মতো করে বলবা, দেখো সিমিলার এমসিকিউর মতো করে বলবা, এটা আমি করাবোই না রিটেনের মতো করে, কারণ কি ভাই দেখাই যাচ্ছে এখানে ওদের কোনো নাই, কন্ট্রিবিউশন নাই সহগে, তাহলে সহগ পুরাটাই আসবে কম্বিনেশন থেকে, রাইট? তাহলে আমাকে বের করতে বলছে 2r+1 তম পদ, তাহলে 2r+1 তম পদের যে সহগ সেটা কিন্তু এমন হবে NC 2r+3। কেন? r+1 তম পদের সহগ শুধু কম্বিনেশনটা হয় NCR, এক কম, তাহলে এখান থেকে এক কম মানে কি? এত, এখান থেকে এক কম কি হবে? NCR-3। এখন এই দুইটাকে সমান বলছে, যে এই দুইজন পরস্পর সমান। কেন? কারণ এই যে n মিলে গেছে, তাহলে আমি বলতে পারি এই যে x যোগ ওই যে y, এটা সমান হইতে হবে n, এটা সমান n হইতে হবে। তাহলে কি দাঁড়ালো দেখো, 3r সমান হচ্ছে n, কারণ কি আর তো সরি 3 তো কেটে গেছে, তাহলে r সমান হবে n/3। n কত? দেখো 18/3 করে দাও, r এর ভ্যালু হয়ে গেছে 6, r ইজ ইকুয়ালস টু 6 আসবে কি? হ্যাঁ, কেন? দেখো 6 আসলে সুবিধা কি একটু বোঝার চেষ্টা করো। 6 দুগুণে 12, 12 আর 4 হচ্ছে 6 দুগুণে 12, এই যে আর বসায় দাও, 6 দুগুণে 12, 12 আর 4 হচ্ছে 16,
আর ওই দিকে আসছে হলে আর বসায় দাও, 3 চলে গেলে, সরি 6 থেকে 3 চলে গেলে, 6 থেকে 2 যাবে, 6 থেকে 2 চলে গেলে 4। তাহলে এখানে শুরু থেকে দেখো 1 2 3 4, আর ওখানে শেষ থেকে 19 18 17 16। তাকায় দেখো, বুঝো কিনা যারা শুরু থেকে অবজার্ভ করছো। দেখো স্টার্ট থেকে চতুর্থ পদ, ওইটা হলো শেষ থেকে চতুর্থ পদ, মিলায় দেখছো কতভাবে চিন্তাগুলো করা যায়। এটা কিন্তু কিছুই না, ওই যে ওই ভাবনাটা কইরো, এটা কিন্তু এই যে এইটার মতো করে ভাবলেই বুঝে যাবে এই জিনিসটা কেন ভাইয়া মিলাইলাম। এই যে এই জিনিসটা যখন এদের কোনো কন্ট্রিবিউশন সহগে না থাকে, সহগ জাস্ট রিপিট করে, শুরুতে যা ছিল মধ্যপদের পর তাই আবার রিপিট হতে থাকে। বুঝলাম? অলরাইট, আশা করি বুঝতে পারার কথা। ওকে, খুবই সহজ সহজ যেটা ম্যাথ করলাম। এখন চলো একটু ক্যালকুলেটিভ ম্যাথ, এবং এটা বুয়েটে আসছিল, বুঝছো? লাস্ট যেবার ছিল আমাদের শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তখন দ্বিপদী বিস্তৃতি থেকে এই ম্যাথটা আসছিল। একটু বুঝি, একটু ট্রিকি আছে, বোঝার চেষ্টা করতে হবে। কি বলা বলছে, y এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এত এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার r মাইনাস 1 এর, দেখো y এর ঘাতের ঊর্ধ্বক্রম কেন বলে এটা কি বুঝো? y এর ঘাতের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কিন্তু ক্রমাগত কমতেছে ভ্যালুটা, ঊর্ধ্বক্রম মানে কিন্তু কমা, আর অধক্রম মানে কিন্তু বাড়া, নাকি ঠিক বলছি কি ভুলে গেছি? তোমরা ঠিক করে নিও তো, বাংলা ভাষা মানে ভুলে যাই। অ্যাসেন্ডিং যেমন ছোট থেকে বড় হওয়া, ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট হওয়া, এন্ড বাংলা ভুলে গেছি, তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? বুঝবাই তো, দ্বিপদী বিস্তৃতিতে ঊর্ধ্বক্রম অধক্রম এগুলোই ঘটে, চিন্তা করে নিও। ওকে, আমাদের বলছে y টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ হচ্ছে cr, এটাকে ভুলেও ভাবা যাবে না ncr, এই জায়গায় ধরা খাবা। মানে এটা দেখেই যে কেউ ভাববে ভাই এটা কি কোনো ncr ক্যালকুলেট করতে দিল না। ধরো আমি বললাম y টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ x, ওই x কেই বুয়েট কি করছে cr দিয়ে দেখাইছে তোমাকে কনফিউজ করতে। সো মাথায় রাখো, এটা জাস্ট যে কোনো একটা চলক, যে কোনো একটা চলক দিয়ে আমি প্রকাশ করতেছি, আননোন। ওকে, দেন এত ইজ ইকুয়ালস টু এত, এখান থেকে আর সলভ করো, একটু বোঝার চেষ্টা করো। y এর পাওয়ার যদি r মাইনাস হয়, এত এর সহগ যদি cr হয়, cr, তাহলে বোঝা যায় কিনা এই cr প্লাস 2 আসলে কি? কারণ তোমাকে তো এটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে, একটু পরে এটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাইলে আমি বলতে পারি cr প্লাস 2 হচ্ছে বা হলো y টু দি পাওয়ার, খেয়াল করো এখানে যা ছিল এখানে 1 কম, তাহলে এখান থেকে 1 কমাও, y টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ। বলো বোঝা যায় কিনা? তাহলে এরা দুইজন অ্যাকচুয়ালি কার কার সহগ আমরা সেটা বের করে ফেলছি। একজন হলো y টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ, এটা দিয়েই দিছে, ওইটা দেখে তুলনা করে বুঝলাম তাহলে cr প্লাস 2 প্রকৃতপক্ষে y টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ। বুঝলাম কিনা? কিভাবে রিলেট করলাম? 1 কম, দেখো cr হচ্ছে cr এর থেকে দেখো 1 কম, যার সহগ, তাহলে এখান থেকে কি হবে 1 কম, r প্লাস 2 থেকে 1 কমাও, কি হয় r প্লাস 1। বাস, এখন তো এই বিস্তৃতি থেকে তুমি ইজিলি y টু দি পাওয়ার r মাইনাস 1 আর y টু দি পাওয়ার r প্লাস 1 বের করে ফেলতে পারবা, তাই না? তাহলে চলো বের করে ফেলি, যেখানে আমাদের এই কাঙ্ক্ষিত খাটতে হবে। তাহলে আমাদের বলে দিছে বিস্তৃতি হচ্ছে ওই যে ওইটা, তাহলে আমরা লিখবো r প্লাস 1 তম পদ এরকম দাঁড়ায় যে ncr, সো ধরো ncr a টু দি পাওয়ার n মাইনাস r আর b টু দি পাওয়ার r, মানে এখানে আমরা তাকাবো হচ্ছে এই জায়গায়, দেখো b এর পাওয়ারে যা থাকে ncr এ কিন্তু তাই থাকে। ও এবার আই গেস আমি বুঝছি, ওই যে ঊর্ধ্বক্রমের কথাটা বলছে না, y এর ঘাতের ঊর্ধ্বক্রমে, আমি এখন বুঝে গেছি ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম বড় থেকে ছোট না, ছোট থেকে বড়। সো একটু চিন্তা করো, এই অবস্থায় যদি বিস্তৃতি থাকে তাহলে কিন্তু y এর পাওয়ার শুরুতে 10, এরপর 10 9 8 7 এরকম ভাবে কমবে, বড় থেকে ছোট হবে। সো বুয়েট করছে কি কাজটা, তোমার বিস্তৃতি দিছে এটা, বাট ও ম্যাথের সকল শর্তাবলী বলছে ঊর্ধ্বক্রম অনুসারে। দ্যাট মিনস ওরা অ্যাকচুয়ালি এই বিস্তৃতি এক্সপেক্ট করতেছে তোমার থেকে যে 1 প্লাস 2y হোল টু দি পাওয়ার 10 এটার রেসপেক্ট। সেটাকে এভাবে চিন্তা করো যে বেসিক্যালি এখানে আছে 1 প্লাস 2y এটার হোল টু দি পাওয়ার n, তাইলে কি হবে তুমি এই দুটাকে রিলেট করতে পারবা। কারণ এখন এটাকে, এটা 1 আর 1 এর উপরে যাই দাও y 1 তো গায়েব, 1 ইগনোর করো, কথাটা বুঝছি? তাহলে দেখো আমাদের এই যে আমরা দেখছি যে y টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ cr, তাহলে সেই সহগটা কত ওইটা আমরা বের করে ফেলতে পারবো, ওইটা আমরা বের করে ফেলতে পারবো। দেখো এভাবে বের করতে পারি আমরা, এইভাবে বলতে পারি, ধরো এখানে লিখতেছি y টু দি পাওয়ার r মাইনাস 1, y টু দি পাওয়ার r মাইনাস 1 সম্বলিত পদ, কারণ ওই পদটা তো আগে লাগবে। আমি বুঝে গেছি ওই পদটা কি হবে, কি হবে দেখো 10c, দেখো আগেই বসাইলাম না, এখন 1 এর উপরে যাই দিব ম্যাটার করে না, বাট এরপরে আছে কি 2y, এই যে এটা দেখে লিখতেছি 2y, দেখো কি হয় এখানে যা বসাই পাওয়ারে তাই যায়, আমরা তো চাচ্ছি r মাইনাস 1, তার মানে এই জায়গায় 10c r মাইনাস 1 বসাইতে হবে।
বুঝছো? তাহলে 1 কে ইগনোর করো, 1 ম্যাটারই করে না, 1 কে আমি আর বসাইলাম না, তাহলে শুধু রাখলাম 2y হোল টু দি পাওয়ার r মাইনাস 1। বুঝছো? এখান থেকে আমরা সহগটা বের করে নিব। একইভাবে আরেকটা পদ কি লাগে, y টু দি পাওয়ার r প্লাস 1, y টু দি পাওয়ার r প্লাস 1, এত সম্বলিত যে পদ, এত সম্বলিত যে পদ সেটা হচ্ছে 10c r প্লাস 1, 10c r প্লাস 1, কারণ কি পাওয়ারে যেটা থাকে nc rটাও তত হয়। ওকে, তাহলে কখন হয়? সবসময় না কিন্তু ভাই, সবসময় না, যখন এই যে আরেকটা পদ 1 হয়, বুঝতেছি, ওখানে ধর আরেকটা y আছে, তাহলে দুটো গুণ করে চেঞ্জ করে ফেলবে না, এখানে তো আর 1 নাই, সরি y নাই, তাহলে 2y টু দি পাওয়ার কি আসবে আমাদের r প্লাস 1। আশা করি এতটুকু বুঝতে পারছো। প্রথম ট্র্যাপ বুয়েটের ছিল এই যে আমরা দেখে ভাবতে পারি ভাই এটা এনসিআর বোঝাচ্ছে না, এটা যে কোনো একটা সহগ, ওই সহগকে ওরা এই কথা বলছে। যেমন এখানে অ্যাকচুয়ালি সহগটা কতটুকু বলো তো, এই যে y কে বাদ দিয়ে বাকি যা আছে এই পুরোটাকে ধর আমি বললাম x, ও x না বলে বলছে এটা এই যে সিআর, শুধু শুধু ঝামেলা লাগাইছে। বুঝছি? এখন আসো আমরা সহগগুলো নিয়ে প্রশ্ন মতে দিয়ে ক্যালকুলেশন করি। তাহলে প্রশ্ন মতে, আর দ্বিতীয় ঝামেলা তো ওই যে ওইটা ছিল, বাট আমি বইটা এখন যদি পরীক্ষা দিতাম ধরা গিয়ে যেতাম, আমি ঊর্ধ্বক্রম অধক্রম ভুলে গেছি, যদিও ওখানে বাংলা ইংলিশ সাথে সাথে থাকে, তো ওইটাতে আমি গেস করে ফেলতে পারতাম, গেস তো না, বুঝতাম ইংলিশে দেখে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখে। ওকে, তাহলে প্রশ্ন মতে আমাদের কি বলা আছে জানি, সি আর প্লাস 2 সমান হচ্ছে 4 ইন্টু সিআর। ওকে, তাহলে সি আর প্লাস 2টা কি, এইটার সহগ, এইটার সহগ y টু দি পাওয়ার r প্লাস 1 সম্বলিত যে পদ সেটার সহগ। এটা সহগটা কি বলো, 10c r প্লাস 1 2 টু দি পাওয়ার r প্লাস 1, y তো আর আনবো না, সহগ নিচ্ছি, ইকুয়ালস টু 4 ইন্টু এটা কার, এই যে এই পদটার সহগ, মানে 10c r মাইনাস 1 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এরকম কিছু। এই যে তাহলে দেখো কি কি করা যায় এখান থেকে, 10c r প্লাস 1 তো থাকলো, 2 টু দি পাওয়ার r আছে, 2 টু দি পাওয়ার r মাইনাস 1 আছে, তাহলে উভয় পক্ষ থেকে 2 টু দি পাওয়ার r কাটা যায়, মাইনাস 1 মানে কি 1/2, 1/2 এই পাশে আসলে কিন্তু 4, তাহলে এই 4 আর ওই 4 কাটাকাটি, তাহলে যারা বুদ্ধিমান তারা একবার এটা লিখবে, এন্ড দেন এটা দেখার পর তো তোমার মনে পড়ে যাবে ভাই একটু আগে করা ম্যাথ, এই যে 10 10 মিলে গেছে, তাহলে এই দুটো যোগ করে 10 আসবে, ওই যে x আর y যোগ করে 10 আসে। সো এটা একটু তোমরা কইরো, আমি এক্সট্রা একটা স্লাইড নেই, r প্লাস 1 ইকুয়ালস টু r মাইনাস 1 ইকুয়ালস তো না এত যোগ r মাইনাস 1, এটা সমান হবে 10, তারপরে কি লেখা যায় দেখো, 2r সমান থাকে 10, তাহলে r এর মান চলে আসলো 5। আমাদের কিন্তু r এর মানই বের করতে বলছিল, এই যেখান থেকে r এর মান নির্ণয় করো। আশা করি বুঝতে পারছো, ভালো ট্রিকি একটা প্রবলেম ছিল, বাট যারা শুরু থেকে কনসেপ্টগুলো ফলো করতেছো সবগুলো লেকচার, তারা আই গেস বুঝতে পারবে। আজকে ম্যাথগুলো দেখছো কতগুলো হাই ভোল্টেজ ম্যাথ, কতটা ভাবা লাগতেছে, প্রত্যেকটা ম্যাথে এক একটা আইডিয়া জেনারেট হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারার কথা। আমরা পরেরটায় যাচ্ছি, এটা কিন্তু সিম্পল, আমাদের এই বিস্তৃতিতে 21 আর 22তম পদদ্বয় বলে দিচ্ছে সমান, x এর মান নির্ণয় করো, তাহলে আমরা জাস্ট 21 আর 22তম পদ বের করবো, তাইলেই হইলো। তাহলে 21তম পদ কোনটা বলো তো, 20 প্লাস 1তম পদ না, তাহলে আমি আর বাংলা না লিখি, দেখো 20 প্লাস 1তম পদ মানে কি, t 20 প্লাস 1, এভাবে লিখতে হয়। ফর্মুলা কি, এনসিআর মানে 44, সি আর কত 20, এক কম, a টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার, আরে লিখবো না, n মাইনাস আর 1 এর উপরে যাই দাও ম্যাটার করে না, x এর মাথায় থাকবে কত বলো, এই 8টা মানে 20, আর t 21 প্লাস 1 মানে 22তম পদ, সেটা হবে 44, c 21 আর x টু দি পাওয়ার 21, এই দুইটা সমান, সেখান থেকে x এর মান সলভ করতে হবে। তাহলে দেখো কি বলা যায় পরে প্রশ্ন মতে, আমি কিন্তু এটা রাখছি অন্য একটা উদ্দেশ্য, তুমি এভাবেও করতে পারো, আর ভালো মতো দেখো এটা কিন্তু ক্রমিক পদ, ধরো আমাকে দিয়েছে 21 আর 23, তখন আমি একটু পরের যে নিয়মটা সেটা করতে পারতাম না, বাট এখন পারবো, পরটা যাচ্ছে, আগে বেসিক নিয়মটা দেখাচ্ছি যেটা সব জায়গায় খাটবে। তাহলে জাস্ট আমার কি বলছে, x এর মান নির্ণয় করতে বলছে, দুটো সমান হইলে, তাহলে 44 c 20 x টু দি পাওয়ার 20 সমান 44 c 21 x টু দি পাওয়ার 21। সো বাকিটা তো ক্যালকুলেটরের কাজ, 44 c 20 ভাগ করে দিব 44 c 21, ওই পাশে দেখো কাটাকাটি গেলে x থাকবে, তাহলে x এর মান চলে আসছে 7/8। আশা করি কোনো ক্যালকুলেশন মিস্টেক হওয়ার কথা না, এটাই আমাদের উত্তর। তুমি এভাবে না করে এভাবে বলতে পারতা, ভাই 20 আর 21তম পদ, 20 আর 21তম পদ মানে তো এরা ক্রমিক পদ, এটা দেখেই তোমার মাথায় আসতে পারতো ভাই এরা ক্রমিক পদ, এরা হচ্ছে ক্রমিক পদ। আর ক্রমিক পদের ক্ষেত্রে আমরা একটা সুন্দর রিলেশন জানি, কি n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর, আমাদের তো সহগ চাইছে তাই না, এত ইন্টু বি বাই এ, এটা হলো ক্রমিক পদ দুইটা, ধরো যদি এইভাবে লিখি টি আর প্লাস 1 বাই হচ্ছে টি আর, এই সহগ দুইটা, সরি রেশিওটা এমন আসবে, পদ দুইটার অনুপাত এমন আসবে। তাহলে বসায় দাও, n কত 44 মাইনাস আর প্লাস 1
ডিভাইডেড বাই আর ইন্টু বি হচ্ছে এক্স, এ হচ্ছে 1। দেন দেখো আমাকে যেহেতু বলছে এই দুইটা পদ সমান, তাহলে কি দেখো এই যে রেশিওটা এটা 1 আসবে না, কারণ পদ দুটো তো সেম। এই কি করলাম, তাহলে প্রশ্ন মতে আমরা জাস্ট বলে দিব যে 44 মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর এত ইন্টু এক্স সমান হচ্ছে 1। এখন আর এর মানটা কত দেখো, আর হচ্ছে দেখো 21 আর 22, সো আগেরটা হলো 21, পরেরটা 22, তাহলে আর কিন্তু 21, কারণ 21 এর সাথে 1 যোগ হলে 22 আসবে। সো আর কিন্তু 21 বসায় দাও, 44 মাইনাস 21 যোগ 1 বাই 21 ইন্টু এক্স সমান 1। তাহলে এটা মুখে মুখেই করে দাও বা ক্যালকুলেটরে করে দাও। আমি ক্যালকুলেটর নিচ্ছি, 44 মাইনাস 21 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে আবার 21, ওই পাশে চলে গেলে আবার হয়ে যাবে। হ্যাঁ, আমরা ওইখানে যেটা করছিলাম অ্যাকচুয়ালি ঠিক আছে, 7/8। দেখো একটা ম্যাথই দুইভাবে করা গেল, বাট ওইভাবে পারতাম না যদি ক্রমিক না হইতো, ক্রমিক হওয়াতে এটা গেছে, বাট এটা অলওয়েজ হবে। এই জন্যই জাস্ট ম্যাথটা প্র্যাকটিস করছি, বুঝছি। সবগুলো বইয়ের দেখবো উদাহরণে এই ম্যাথটা থাকে, অনেক পপুলার। ওকে, এখানে সমান বলছে, সমান না বলে যদি 1:3 বলতো, 2:4 বলতো, রেশিও এরকম কিছু একটা বলে দিত, তাহলে সমান অত লিখতাম। এখানে সমান দেখে 1 লিখস। ঠিক আছে, দেখো পরেরটা কি বলা হয়েছে, এখানে আমাদের 3টা ক্রমিক পদ, পরপর 3টা ক্রমিক পদের কথা বলা হয়েছে। সো আমরা কি করব, দুইটা দুইটা করে কাজ করব প্রথম দুইটার ক্ষেত্রে। আমি পদগুলোকে ধরে নিব, ধরি এখানে ধরে লিখে নিছি, ধরি ক্রমিক পদ 3টি, ক্রমিক পদ 3টি। কি কি? একটা ধরো আমাদের আর, একটা হচ্ছে আর প্লাস 1, আর আরেকটা আমরা নিতে পারি আর প্লাস 2, তাই না? এততম পদ, এততম পদ, এই হলো 3টা পদ আমাদের। সো প্রথম দুইটার ক্ষেত্রে যদি আমি রেশিও নেই, দেখো টি আর প্লাস 1 ডিভাইডেড বাই টি আর, সেটা কি হবে দেখো 1:7 আছে, তাহলে বড়টা হলো 7, 7/1 হবে কিন্তু, এই যে 7/1, মানে আমরা ফর্মুলা জানতাম n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর, সেটা ইকুয়ালস টু 7। তো যদি মাল্টিপ্লাই করি n মাইনাস আর প্লাস 1 ইকুয়ালস টু 7r, ইকুয়েশন বানায় ফেলো, n মাইনাস 8r এত ইকুয়ালস টু -1। এটা কিন্তু আমাদের একটা ইকুয়েশন আকারে থাকতেছে, এটাকে আমি ধরো একটু বক্স করে রেখে দিই। ওকে, এটা আমাদের একটা ইকুয়েশন, অলরাইট। এরপরে দেখো দ্বিতীয় রেশিও নিতে হবে, সেটা কার কার মধ্যে, সেটা হচ্ছে আমাদের টি অফ আর প্লাস 2 ডিভাইডেড বাই টি অফ আর প্লাস 1। একটু খেয়াল করো, এখানে কিন্তু ঝামেলা আছে। এই জায়গাতে আমি যেভাবে বসাই দিতে পারছি ইজিলি, এটা কিন্তু পারবো না, কারণ ওখানে ছিল আর প্লাস 1 আর আর। একটু জাস্ট অবজার্ভ করলে আই গেস বুঝতে পারার কথা যে এখানে আর এর জায়গায় আর প্লাস 1 আছে। ভাবো, আর এর জায়গায় আর প্লাস 1, এই আর এর জায়গায় আর প্লাস 1 হলে 1 এ 1 এ 2, ভাবা যায়? ওকে, আগে রেশিওটা লিখি, কি বলো, 42/7, মানে 6 7 42, 6 এসে পড়বে। তাহলে দেখো n মাইনাস, ধরো এই যে প্লাস 1 আছে, নিচে কিছু একটা হবে, এখানে 6 আছে। আমি দেখো তো এইভাবে বসাবো কিনা, আর এর স্তরে আর প্লাস 1 বসাই দিছি, নিচেও একটা আর প্লাস 1 বসে যাবে। আমি কি কিছু ভুল করছি? করি কিন্তু নেই, কারণ পরেরটা এরকমই চিন্তা করা যায়। ওকে, তাহলে এখন জাস্ট ইজিলি ক্যালকুলেশন করো, n মাইনাস আর, দেখো -1 প্লাস 1 কাটাকাটি, নিচে থাকে আর প্লাস 1 এত সমান 6, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে হয় 6r প্লাস 6 সমান হলো n মাইনাস আর। আমি যদি সব একবারে মার্চ করি, n মাইনাস 7r এত ইকুয়ালস টু কত থাকে, 6, n মাইনাস 7r সমান 6। হ্যাঁ, জাস্ট যোগ বিয়োগ করলে দেখো দুইটা সমীকরণ, দুইটা আননোন, এগুলো কিন্তু একদম ছোট্টবেলার বেসিক। যতগুলো সমীকরণ ততগুলো আননোন নিবা, ইজিলি সলভ হয়ে যাবে। দেখো বিয়োগ করলে কাজ হয়ে যাবে। কি বিয়োগ করা যায় বলো তো? 1 থেকে না, 2 এর থেকে 1কে বাদ দিই, মজা হবে। দেখো 2 মাইনাস 1 করে দিচ্ছি, তাহলে দেখো কি হবে, আমার n থেকে n চলে গেছে, 7r মাইনাস 7 আছে প্লাস 8r, তাহলে কিন্তু প্লাস r চলে আসবে, সমান 6 এর থেকে -7 আছে প্লাস 7, বুঝছো? 2 এর থেকে 1 বিয়োগ, তাহলে আর পেয়ে গেছি, যে কোনো একটা বসায় দাও। তোরা 1 এ বসাই দিছি, 1 এ r ইকুয়ালস টু 7 বসিয়ে, কারণ আমাদের n চাইছে না প্রশ্নে, প্রশ্ন দেখো n এর মানটাই চাইছে, কোন পদ সেটা চাইনি। পদগুলো তাহলে কি কি দেখো, সপ্তম, অষ্টম, নবম, 7 8 9, বুঝছি? ওকে, 7 যদি বসায় দাও কত আসবে, 7 8 56, 56 ওই পাশে গেলে 56 থেকে 1 যাবে মানে 55, এটা বুঝবাই তো, n এর ভ্যালু 55 চলে আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু, বুঝছো? বোর্ডে আসলে জাস্ট কি করবা, জাস্ট একটাই চেঞ্জ, এই রেশিওগুলো সরাসরি না লিখে, এই দুইটা রেশিও সরাসরি না লিখে কষ্ট করে এইভাবে একটু ভেঙে লিখে আসবে। আমি তো দেখাই দিছি, কই গেল, দেখাইছি তো, এই যে এইভাবে একটু ভেঙে রেশিওটা করে দিবা, বুঝছো? এছাড়া আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, যে ম্যাথটা করলাম খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু দেখো সহগের অনুপাত বলছে, তাই আমি b/n এই নেই,
এবং দেখো তাকায় এদের কোনো কন্ট্রিবিউশন নেই সহগে, তাই বি বাই এ লাগে নাই। বাট বি বাই এর মধ্যে যদি 2x 3x এগুলো থাকে, ওই 2 3 এগুলো কিন্তু সহগে কন্ট্রিবিউট করবে। বারবার নিজে ম্যাথ করার সময় নিজেকে বলো, রিমাইন্ডার দাও, তাহলে ভুলে যাবা। ওকে, এরপরে দেখো এই ম্যাথটা বুয়েটে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। সেই আগের মতো একটা বিস্তৃতি দেওয়া আছে 1 + x হোল টু দি পাওয়ার n। এখানে সহগে কিন্তু এই পদগুলো অংশগ্রহণ করে না। n এর মান কত হলে এই যে রাশি, এই যে পদগুলা, এদের যে সহগগুলা সেগুলা সমান্তর প্রগমনে থাকবে। সমান্তর মানে কি বলতো? সমান্তর মানে হচ্ছে আমাদের সমান্তর ধারা পড়ছি না আমরা ছোটবেলায়, সেটাই। ধরো একটা হলো x, এর পরেরটা x + b, এর পরেরটা x + 2b। দেখো কন্টিনিউয়াসলি এদের মধ্যে b করে করে বাড়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। মানে এদের একটা সাধারণ অন্তর আছে যেটা b, মানে প্রত্যেক দুইটা পদে সাধারণ অন্তর হচ্ছে b। এরা সমান্তর ধারায় আছে। তো এখানেও সেই কথাই বলছে। এবং দেখো এখানে কিন্তু তোমার বুঝে যাওয়ার কথা যে আমার ঠিক প্রথম পদে x কিন্তু 0, দ্বিতীয় পদেই x এর পাওয়ার 1, তৃতীয় পদেই x এর পাওয়ার 2, চতুর্থ পদে x এর পাওয়ার 3। এবং চতুর্থ পদ মানে কি 3 + 1 তম, দ্বিতীয় পদ মানে কি 2 + 1 তম। সো এদের সহগ বের করা কিন্তু একদম সহজ। ইভেন আমরা এটাও জানি যে r + 1 তম পদটা এমন হয় NCR a টু দি পাওয়ার n - r আর b টু দি পাওয়ার r। কেন এটা লিখলাম খেয়াল করো, b এর পাওয়ারে যা থাকে এখানে কম্বিনেশনে তাই আসে। দেখো বিটাই কি আমাদের x না? এখানে কেন আমরা কম্বিনেশন নিয়ে বদার্ড? কারণ সহগে ওরা কোনো কন্ট্রিবিউশন দেয়ই নাই, পুরাটাই হলো কন্ট্রিবিউশন থেকে আসছে। সো আশা করি বুঝছো যে আমরা এখানে এভাবে লিখতে পারি। এই পার্টিকুলার ম্যাথে তুমি লিখবে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r এর সহগ NCR, এভাবে ভাবা যায় ডিরেক্টলি। সুতরাং তাহলে আমাদের x এর সহগ কি হবে বলো? NC, x এর ভ্যালু কত, মানে x এর পাওয়ারটা কত? 1। সুতরাং এরপর আরো আছে হচ্ছে x², সেটার সহগ হবে NC2। তারপর x³ আছে, সেটার সহগ হচ্ছে NC3। এই সহগগুলো হলো সমান্তর প্রগমনে থাকে। এটা সলভ করতে হবে আমাদের, বুঝছো? বইয়ে দেখবা এই ম্যাথটা বিভিন্ন আননোন দিয়ে দেওয়া আছে। মানে এখানে যেমন আমরা 1 2 3 দিয়ে করছি, বইয়ে দেখবে এমন প্রমাণও আছে r r-1 r-2, মানে এক এক করে বাড়াইছে ক্রমিক পদে। সেখান থেকে আমরা তো এখানে n এর মান বের করব, ওখানে দেখবে একটা সমীকরণ বের করছে, ওইগুলো ইগনোর করে, মানে এত বিদ ঘুটে কিছু প্রমাণ। এমন একটা ম্যাথ দেখবা পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম 4টা পদের ইয়ে দিয়ে দিছে ABCD, সেখান থেকে কি যেন একটা প্রুফ করতে হবে a² - bc b² - cd। আমি ভাবছিলাম করাই দিব, মানে থিঙ্কিংটা তো কঠিন কিছু না, আমরা যা শিখছি সেটাই। বাট শুধু শুধু এত লেন্দি ক্যালকুলেশন কোথাও ওই ম্যাথ আসবেই না, বুঝছো? দরকারই নেই। সো আসলে এরকম ভ্যালু দিয়ে আসবে, বুঝছো? এই ভ্যালুরগুলো করবা। প্রমাণ যেগুলো ছোট ছোট ওগুলো আমি বলে দিব, যেগুলো দরকার হয় ক্লাসে করাই দিব। ক্লাসের ম্যাথগুলো 100% করতে হবে। ওকে, তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এভাবে লিখতে পারি প্রশ্ন মতে তোমার। আমি যদি তৃতীয় আর দ্বিতীয় এই দুইটার অন্তর নেই, কি আসবে? বি। দ্বিতীয় প্রথম তাও অন্তর নেই, বি আসবে। মানে যে কোনো দুইটার পরেরটার আগেরটার অন্তর নিলে কিন্তু সেম ভ্যালু আসে, 1 না, সেম ভ্যালু আসে। তাহলে আমি যদি এই দুইটার অন্তর নেই, সহগের কথা বলছে কিন্তু, তাহলে সহগের অন্তর নিতে হবে, পদ না। এটা যা আসবে NC2 - NC1 এক্স্যাক্টলি তাই আসবে। এটাকে দেখো চাইলে এভাবে লেখা যায় NC3 + NC1 সমান 2টা NC2, এভাবে ভেঙে লেখা যায়। এবং এটা কিন্তু জানার কথা যে সমান্তর প্রগমনে থাকলে সরাসরি এরকম ভাবা যায় সরাসরি ভাবে ভাবা যায় যে তোমার মাঝখানেরটা হয় সামনে পেছনের যে দুইজন আছে না তাদের গড়, মাঝখানেরটা হয় সামনে পেছনে যে দুইজন আছে তাদের গড়। দেখো চিন্তা করে এই দুটাকে গড় করো, দেখবা মাঝখানেরটাই আসছে। দেখো 2x 2 দিয়ে ভাগ করো x, এখানে 2b 2 দিয়ে ভাগ করো b। খেয়াল করছো? তার মানে এখানে আমি কি করতে পারি, এখানে আমি ওই তো ওইটাই চলে আসছে। দেখো 2 দিয়ে ভাগ করলে কিন্তু গড় চলে আসছে। বাট আমরা এখন সলভে যাই। আমরা সলভ কিভাবে করবো? আমরা এইভাবে করবো যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার 3 এর ফ্যাক্টোরিয়াল, ওই যে n ফ্যাক্টোরিয়াল বাই n - r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। ওকে, এত যোগ কি আছে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল, লিখা না লিখা একই কথা। ওই পাশে আছে 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল। এখন এগুলো তো কেটেই যাবে। দেখো 2 ফ্যাক্টোরিয়াল আর 2 সেম কথা বোঝায়, এটা ক্যান্সেল হবে। n গুলা কেটে যাবে, সবগুলো n কাটা। তাহলে আমি এগুলো এভাবে না কাটি, বুঝবাই n সব কাটা। বড় ফ্যাক্টোরিয়াল গুলাকে ছোটতে ভাঙো, বল এখানে সবচেয়ে বড় কোনটা, সরি সবচেয়ে ছোট কোনটা? n - 3। তাহলে সবাইকে n - 3 তে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স আমার এখানে থাকবে n সব কাটা, n ফ্যাক্টোরিয়াল গুলা 1 ডিভাইডেড বাই এখানে থাকে দেখো n - 3 থাকবে ওর মতো ইন্টু এটা মানে হচ্ছে 6 প্লাস এই জায়গাতে কি থাকবে বলো? 1 ডিভাইডেড বাই n - 1 ইন্টু n - 2 ইন্টু
n-3 এইটার যে আমি ফ্যাক্টোরিয়াল দিস এত সমান ওই পক্ষে তো 2 কেটে গেছে n ফ্যাক্টোরিয়াল কেটে গেছে 1 n-2 ইনটু n-3 এইটার হলো ফ্যাক্টোরিয়াল বোঝা গেছে এখন জাস্ট আমি সিম্পলি কি করব এটা 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 সকল পক্ষ থেকে কাটা এরপর তো তুমি জাস্ট লসাগু নিতে পারো চাইলে এই এখানে দেখো লসাগু কি আসবে 6 ইনটু এই পুরো জিনিসটা তাহলে 6 ইনটু n-1 n-2 এটা হচ্ছে লসাগু আর উপরে আসবে n-1 n-2 প্লাস হচ্ছে আবার 6 এত ইজ ইকুয়ালস টু এই পক্ষে আছে 1/n-2 তাহলে দেখো n-2 n-2 কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায় তাই না এই যে এই দুইটা জিনিস ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছে আমাদের থাকতেছে n স্কয়ার এই যে উপরে n স্কয়ার -2n - n মানে -3n ওকে দেন হচ্ছে +2 +6 আর এইটাকে ওই পাশে পাঠায় দেওয়া যায় এত সমান 6n - 6 এবার যা সলভ করে দাও কিভাবে সলভ করবা দ্বিঘাত ইকুয়েশন আসবে আর কি n স্কয়ার -3n আছে ওইটাও আনো -9n হবে n স্কয়ার -9n এখানে 8 আছে ওইটাও আনো 14 হবে কি কি নেওয়া যায় দেখো 7 দুগুণে 14 তাই না 7 দুগুণে 14 আবার 7 আর 2 যোগ করে 9 হয় সো সলভ করতে পারবা বুঝাই যাচ্ছে সমাধান করে n এর ভ্যালু 2 আর 7 আসবে সমাধান করে n এর ভ্যালু 2 আর 7 আসবে বাট এখানে গ্রহণযোগ্য হবে কোনটা 2 কিন্তু হবে না গ্রহণযোগ্য হবে হচ্ছে 7 কারণ কি তুমি দেখো 2 থাকলে কি সেখানে x কিউব পসিবল ছিল 1 + x হোল স্কয়ার সেখানে কি x কিউব আসবে না সো সিম্পল ম্যাথ কঠিন কিছু কিন্তু না বাট এই ক্যালকুলেশনটা একটু বুঝে বুঝে করতে হবে কিভাবে ছোট ফ্যাক্টোরিয়ালে ভাঙতে হয় বড় ফ্যাক্টোরিয়ালগুলো এগুলো আমরা আগেও করছি এভাবে গুছিয়ে লিখতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারার কথাই যে আমার এটা কিন্তু ওই যে ওই পাশে আছে স্পেস হয় না তাই নিচে লিখছি আশা করি বুঝছো আমরা এখন প্রথম সেগমেন্টটা শেষ করে ফেলছি অ্যাকচুয়ালি পরের সেগমেন্টটা হচ্ছে দুইটা বিস্তৃতি এরকম গুণাকারে থাকবে দেখো দেখো এটার সাথে আরেকটা রাশি গুণাকারে দিয়ে দিছে এখান থেকে ওই যে আগের মতো বিভিন্ন প্রপার্টি আমরা বের করব সো নতুন কিছু না বুঝছো প্রথমটা দেখা একদম সিম্পল পরে যেটা গুণাকারে আছে সেটার কোনো ঘাত নাই আমি কি করতে পারি ডিস্ট্রিবিউট করে দিতে পারি না ছোটবেলা যেগুলো করতাম যে প্রথমে 1 এর সাথে গুণ করো তারপর x এর সাথে গুণ করো তাহলে বেসিক্যালি এটাকে আমি লিখতে পারবো এভাবে যে আমার 1 - x হোল টু দি পাওয়ার 8 আছে দেন দেখো প্লাস x * 1 - x হোল টু দি পাওয়ার 8 আছে এখন এটা পুরো বিস্তৃতি তুমি করতে পারো করে তুমি आंसर বের করা যাবেই বাট এত মানে কি বলা যায় ক্লামজি ওয়েতে করা আসলে ঠিক না এত বড় করে গুণ করব খাতা ভরে যাবে দরকার নেই আমি ইফেক্টিভ ওয়েতে করতে পারি আমার দেখো কি দরকার x টু দি পাওয়ার 7 দরকার না x টু দি পাওয়ার 7 আমি এখান থেকে কিভাবে নিয়ে আসব একটু চিন্তা করো প্রথমত তোমাকে এই অংশই যদি x টু দি পাওয়ার 7 দিয়ে দেয় তাইলেই হয় হ্যাঁ এই অংশ থেকে x টু দি পাওয়ার 7 আসা সম্ভব মানে x এর পাওয়ার 8 পর্যন্ত যাবে সো এখান থেকে আমার ওই পদটা লাগবে যেটা x টু দি পাওয়ার 7 সম্বলিত রাইট আর এইখান থেকে না তুমি দুইটা ওয়েতে প্রোডিউস করতে পারো একটা কি খেয়াল করো একটা হচ্ছে তুমি x টু দি পাওয়ার কি বলা যায় এখান থেকে x টু দি পাওয়ার 6 প্রোডিউস করো অ্যাকচুয়ালি দুইটা ওয়ে না কিন্তু একটাই ওয়ে আসতেছে আমি দুইটা বলতে এই যে এটার সাথে মিক্স আপ করে ফেলছি এখান থেকে একটা ওয়ে আসতেছে কারণ কি তুমি যদি এখান থেকে x টু দি পাওয়ার 7 প্রোডিউস করো সেটার সাথে এই x তো গুণ হবে x টু দি পাওয়ার 8 হয়ে যাবে সো x টু দি পাওয়ার 7 প্রোডিউস করা যাবে না তোমার টার্গেট হবে x টু দি পাওয়ার 6 কেন তখন এই দুইটা মাল্টিপ্লাই হয়ে x টু দি পাওয়ার 7 চলে আসবে এবং এই x টু দি পাওয়ার 7 এই x টু দি পাওয়ার 7 কিন্তু যোগ আকারে আছে বুঝতেছি সো আমরা শুধু এই অংশটায় x টু দি পাওয়ার 7 টাকে বের করি 1 - x হোল টু দি পাওয়ার 8 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ ও তো डायरेक्टली বের করতে পারবো না n c r rটা কত হবে আমরা দেখছিলাম এই ক্ষেত্রে পাওয়ার যত এখানে তত বসে মানে 7 n 8 c 7 সেখানেই যে তুমি 7 পাবা x এর পাওয়ারে রাইট আর কেউ কিন্তু সহগে কন্ট্রিবিউট করবে না একজন করবে একটা নেগেটিভ আছে কিন্তু দেখো x এর পাওয়ার কিন্তু মাইনাস x এর সাথে কিন্তু মাইনাস সো অলওয়েজ কিন্তু -x এর পাওয়ার কিছু থাকবে সো ওইটাকে আমি -1 আকারে রাখতেছি সেটার পাওয়ারে কি যাবে এই 7টাই যাবে না সো এই মাইনাসটার কথা বলা যাবে না কিন্তু বুঝছো তাহলে 8c7 বেসিক্যালি 8c1 সো -8 আসতেছে কিন্তু অনেকেই এই মাইনাসটা ভুল করবে আমাদের প্রথম পার্ট কিন্তু ডান দ্বিতীয় পার্টে x টু দি পাওয়ার 6 প্রোডিউস করতে হবে সো সেখানে আমার চিন্তা হবে এরকম যে ভাইয়া আমরা এখানে x টু দি পাওয়ার 6 প্রোডিউস করব অর্থাৎ 1 - x হোল টু দি পাওয়ার 8 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ নিব এখন এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ কি হবে 8c6
এবং এটা কিন্তু মাইনাস এক্স ছিল, মানে ওটাকে চিন্তা করবো -1 আকারে, সেটার পাওয়ারে ওই 6টা যাবে, বাট এবার ঝামেলা লাগবে না, কারণ জোর পাওয়ার আর কি। আর আমরা জানি সম্পূরক সমাবেশ 8c6 মানে 8c2 এর সমান। 8c2 কি হবে দেখো লিখি একবারে, 8 7 নিচে কি দুইটা বাড়বে 1 2, তাহলে কাটাকাটি করো 4, 4 সাথে কিন্তু 28 আসতেছে, এবং এবার +28, তাহলে এই x টু দি পাওয়ার 6 28 x টু দি পাওয়ার 6 কিন্তু ওর সাথে গুণ হয়ে x টু দি পাওয়ার 7 হয়ে যাবে। সো ফাইনালি x টু দি পাওয়ার 7 এর মেইন যে সহগটা টোটালি সেটা কত আসবে, এত এর সহগ 28ও আসবে, এর সাথে যোগ আকারে আসবে -8, দ্যাট মিন্স উত্তরটা হবে 20। তোমরা একটু ক্যালকুলেশনগুলো চেক দিয়ে নিও, ঠিক আছে? আমি তো আর ভেরিফাই করতেছি না, তোমরা নিজেরা একটু ক্যালকুলেশনটা নিজে থেকে ভেরিফাই করে নিও। আশা করি বুঝতে পারার কথা, কারো কোনো কনফিউশন হওয়ার কথা না। সেটা কিন্তু ভিন্ন একটা টাইপ, দুইটা আলাদা বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি গুণাকারে থাকতেছে। যদি আমরা সহজ একটা টাইপ নিছি যেখানে প্রথম দুইটা বিস্তৃতির মধ্যে একটা বিস্তৃতি কিন্তু পাওয়ার 1 সম্বলিত, সো ইজি হয়ে গেছে ক্যালকুলেশন, আস্তে আস্তে স্পাইসটা হবে আর কি। দেখো পরে আরেকটা যাচ্ছি, এটা কিন্তু ইন্টারেস্টিং, এখানে একটায় 4 একটায় 5, সো ঝামেলা আছে, এবার কিন্তু দুইটা থেকেই আসতে পারে। কাকে আনতে হবে, x টু দি পাওয়ার 5 কে। সো এখন আগের মতো যে ডিস্ট্রিবিউট করে গুণ করে দিব এটা করা যাবে না। তো একটু ভাবো, এখান থেকে x টু দি পাওয়ার 5 ডিরেক্টলি আনা সম্ভব? হ্যাঁ সম্ভব। তখন যদি এখান থেকে 1 আসে তাহলেই তো কাজ হয়ে গেল, তাই না? কারণ এখান থেকে 1 আসা সম্ভব, এখান থেকে x টু দি পাওয়ার 5 আসা সম্ভব, ওই দুটা গুণ হলেই তো x টু দি পাওয়ার 5টা থাকবে। ক্লিয়ার? দেন আমার এইখান থেকে কি কোনোভাবে x টু দি পাওয়ার 5 সম্ভব? দেখো x স্কয়ার আছে, সো এটার পাওয়ার এইভাবে বাড়বে, x স্কয়ারের পাওয়ার 0, x স্কয়ারের পাওয়ার 1, x স্কয়ারের পাওয়ার 2, x স্কয়ারের পাওয়ার 3, সো ডিরেক্টলি x টু দি পাওয়ার 5 দিবে না। বাট এই দুইজনের কথা ভাবো, এখান থেকে আসতেছে x স্কয়ার, এখান থেকে আসতেছে x টু দি পাওয়ার 4, এই x টু দি পাওয়ার 4 এখান থেকে আসা x এর সাথে গুণ হইলে x টু দি পাওয়ার 5 হবে। আবার এই x স্কয়ার এখান থেকে আসা x কিউবের সাথে গুণ হইলে x টু দি পাওয়ার 5 হবে। সো এখান থেকে কিন্তু পসিবিলিটি দুইটা, বুঝতেছো? তাহলে আমি আগে পসিবিলিটিগুলো এইভাবে আগে বের করে ফেলবো, নাহলে কিন্তু বসে বসে এটার বিস্তৃতি বের করতে হবে, এটারটা করতে হবে, পরে গুণ করতে হবে, এত কাজ কিন্তু করা যাবে না। সো প্রথমটা হলো এখান থেকে আমরা x টু দি পাওয়ার 5 চাই, এখান থেকে 1 চাই, ওকে ফেয়ার। পরের কাজ হলো আমি এইটা থেকে চাই হচ্ছে x স্কয়ার, তখন আমি এখান থেকে নিব হচ্ছে x কিউব। এরপরে আমি এখান থেকে নিচ্ছি হলো x টু দি পাওয়ার 4, তখন এখান থেকে নিব হচ্ছে শুধু x। বল ক্লিয়ার কিনা? তার মানে আমার কি কি লাগতেছে, এই বিস্তৃতিতে এই x গুলার সহগ লাগতেছে, এই বিস্তৃতিতে এই x গুলার সহগ লাগতেছে, এবং এরা কিন্তু গুণ আকারে আছে, ওই সহগগুলো গুণ হবে, বাট এই প্রত্যেকটা কেস আবার নিজেদের মধ্যে যোগ হবে, কারণ এগুলো আলাদা আলাদা পদ, তাই না? আগেরটাই চিন্তা করে দেখো, এই যে এটার সাথে এটা যা আসবে, ওইখানে যা আসবে, এটা তো যোগ আকারে আছে দুইজন, বুঝো নাই? এরকম আর কি। তাহলে চলো তিনটা কেস থেকে একবারে বের করে ফেলি, আশা করি বুঝছো। দেখো ডিরেক্টলি করে ফেলা যাবে। প্রথমটাতে কি হবে বল, প্রথমটাতে ওর x টু দি পাওয়ার 5ই দিতে হবে। x টু দি পাওয়ার 5 কি দেওয়া সম্ভব? সম্ভব না। তিনটা কেস কিভাবে বল? তিনটা কেস তো না, দুইটা কেস, এটা সম্ভবই না, কারণ ওর হাইয়েস্ট পাওয়ার 4, ও 4 অবধি দিতে পারবে, সো এই কেস নট অ্যাপ্লিকেবল। তাহলে আমরা পরের দুইটাতে যাই। ওকে, তাহলে পরের দুইটাতে আসলাম, এখান থেকে আমার লাগবে x কিউব, তাহলে এটা হবে 4c3, কারণ x এর পাওয়ারে যা এখানে কম্বিনেশনে তাই বসে, আর অন্য কেউ সহগে কন্ট্রিবিউট করতেছে না, কারণ 1 কোনো নেগেটিভও নাই। আগের ম্যাথে কিন্তু একটা নেগেটিভ ঝামেলা ছিল, ওটা নিতে হয়েছে বারবার, সেখানে নেগেটিভটাও নাই, ওটা ভুলে যাও। ওকে, এটার সাথে গুণ আকারে আছে ও যখন x স্কয়ার দিচ্ছে তখন কিন্তু একটু ঝামেলা। ওর কোন পদে x স্কয়ার? ওর প্রথম পদে হলে x স্কয়ারের পাওয়ার 0, পরের পদে x স্কয়ারের পাওয়ার 1, কম্বিনেশনে পাওয়ারটা আসে ওই যে উপরের পাওয়ারটা, ভিতরে তো ও ধরো এটা হচ্ছে a, এটা b নিজেই x স্কয়ার, বুঝছো? b টু দি পাওয়ার r টা কত 1, rটা কিন্তু 1, সেখানে তোমার বলতে হবে 5c1, বা ধরো এত জটিল করে চিন্তা না করে তুমি তো বুঝতেছই ভাই, আমার এখানে প্রথম পদে কি হবে 1, দ্বিতীয় পদেই তো আসবে x স্কয়ার, তাহলে দ্বিতীয় পদকে আমরা কিভাবে লিখি? প্রথমটা 5c0, পরেরটাই তো 5c1, বাস এগুলো তো সিম্পল ভাই, চিন্তা করা যায়। ওকে, একইভাবে দেখো এটার প্রথম পদে আসবে 1, দ্বিতীয় পদে আসবে x, মানে 4c1, বা ওই যে ওর পাওয়ার যত 4c তত, গুণাকারে কত আছে? এটাতে দেখো 4 লাগবে, তাহলে এটা প্রথমটায় 0, তারপরটায় 1 হলে কত 2 হয়ে যায়, এরপরে 2 হলে 2 স্কয়ারে 4, বুঝো নাই? x স্কয়ারের পাওয়ার প্রথমটায় 0, তারপরের পদে দেখো 1, তারপরে যখনই 2 হইছে এই যে তখনই কাজ হয়ে গেছে, মানে 5c2। আশা করি বুঝছো, ধরে ধরে
চিন্তা করাইলাম এই। এখন তোমার কি লাগবে? জাস্ট যোগফল, জাস্ট এখান থেকে এখন যোগফল বের করে ফেলো। এই যোগফলটাই হবে আমাদের উত্তর। বিন্যাস সমাবেশেও কিন্তু আমরা এরকম করতাম, একই ধাপের মধ্যে একটা নির্দিষ্ট ধাপের মধ্যে কি হয়, গুণ হয়, আর আলাদা আলাদা ধাপগুলোর মধ্যে যোগ করতে হয়, কারণ এগুলা আলাদা আলাদা পদ। ওকে, আশা করি বুঝছো। পরেরটায় যাচ্ছি। এটা দেখো তো কিভাবে করবা, সিমিলার না? এটা কিন্তু সহজ, আগেরটা থেকে এটা বেশি সহজ, কারণ এখানে তুমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবা, এর মধ্যে একবার, এক্স এর মধ্যে একবার। তাহলে কি কি লেখা যায়? প্রথমটা লিখে যায় a ইন্টু a মাইনাস bx হোল টু দি পাওয়ার 12, দেন মাঝখানে প্লাস x ইন্টু a মাইনাস bx হোল টু দি পাওয়ার 12। এখানে আমাদের x টু দি পাওয়ার কত লাগবে? x টু দি পাওয়ার 8 লাগবে, যেটার সহগ আবার শূন্য, সেখান থেকে a বাই b আমরা বের করব। ওকে, বের করে ফেলো। প্রথম কথা, এখান থেকে ভাই ডিরেক্টলি x টু দি পাওয়ার 8 দেওয়া পসিবল। ইয়েস, ডিরেক্টলি x টু দি পাওয়ার 8 দেওয়া পসিবল, কারণ এই a এর কোনো ইম্প্যাক্ট নেই। বাট এখানে কিন্তু তোমার x গুণাকারে আছে, সো ওই যে প্রথমটার মতো এখান থেকে x টু দি পাওয়ার 7 লাগবে, বাস। পরে এই দুইটা আবার কি যোগ আকারে থাকবে কিন্তু। সো এখান থেকে যেটা আসবে তার সহগ কি হবে বলো? 12c, 12c 8। বাট এখন কিন্তু এদের ইম্প্যাক্ট আছে, এরা সহগ দিচ্ছে a টু দি পাওয়ার 12 মাইনাস 8। মানে বুঝো নাই না? দাঁড়াও আমি আগে মেইন ফর্মুলাটা লিখি। মেইন ফর্মুলাটা হচ্ছে r প্লাস 1তম পদ t অফ r প্লাস 1 কি হয়? ncr a টু দি পাওয়ার r b টু দি পাওয়ার, উল্টা লিখছি, a টু দি পাওয়ার হবে n মাইনাস r, a টু দি পাওয়ার n মাইনাস r, b টু দি পাওয়ার হচ্ছে r। দ্যাট মিনস আমরা ওর ক্ষেত্রে যদি x এর পাওয়ার 8 লাগে, এখানে 8, এখানে 8, তার মানে এই যে সহগটা, এই পদটা আমি একবারে লিখতে পারি কি বলো? ncr, n কত? 12, 12c8, a টু দি পাওয়ার দেখো 12 মাইনাস 8 মানে 4, আর b টু দি পাওয়ার 8 তো আমাদের হচ্ছেই, b এর পাওয়ারও 8, x এর পাওয়ারেও 8, এই দুটোতেই 8 থাকতেছে। আমরা কেন মাইনাস নেই নি? কারণ ভাই জোর পাওয়ারে মাইনাসটা লাগে না। এটা গেল এই কাঙ্ক্ষিত যে পদটা, সেটা যেই পদ থেকে তুমি x টু দি পাওয়ার 8 পাবা। একইভাবে যেই পদ থেকে x টু দি পাওয়ার 7 পাবা সেটাও বলে ফেলো, x টু দি পাওয়ার 7 যেখান থেকে পাবা সেটাও বলে ফেলো। ওইখানে দেখো কি হবে, আমার বসবে 12c7, a টু দি পাওয়ার 12 থেকে 7 যখন বাদ দিবা n মাইনাস আর 12 মাইনাস 7, এটা আসবে 5, রাইট? আর b টু দি পাওয়ার 7, বাট এখন নেগেটিভ, x টু দি পাওয়ার 8 হয়ে যাবে, কারণ ওই যে সামনে x আছে। এই দুইটাকে যোগ করে আমার সহগটা নিতে হবে না? তাহলে কাঙ্ক্ষিত যে সহগ সেটা কত বলো? এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, রিটেনে আসলে একটু বাংলা কথা লিখবা আর কি নিজে থেকে, বুঝো নি? একটু বাংলা কথা লিখে দিবা নিজে থেকে, উপরে নিয়ে লিখে দিই যাতে আমরা সহগের ক্যালকুলেশন এখানে করতে পারি। ওকে, তাইলে আমাদের বলছে যে সহগ সমান 0 হইতে হবে, পুরো সহগটা শূন্য হবে। সহগ নাও, সহগ কি কি আছে? 12c8, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 8, দেখো x টু দি পাওয়ার 8 এর সহগ। ওকে, এটা মাইনাস, মাইনাস কত? 12c7, a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 7, এত ইকুয়ালস টু 0। সহগটা ইকুয়ালস টু 0 আসছে আমাদের, বাস। একটু 12c8, 12c7 এগুলো একটু করি। 12c8 আসছে হলো 495, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 8, মাইনাস 12c7, এটা আসছে 792, a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 7, এত ইকুয়ালস টু 0। বলছে a বাই b বের করতে, তাই না? a বাই b বের করতে হলে তোমার কি করতে হবে? a টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করে দাও, বা ইয়ে করতে পারো a টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো, আর b টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করো। a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করে দাও, তাহলে এটাই হবে মাইনাস 792, a টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে তাহলে a, b টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করতে তাহলে বাই b, এত ইকুয়ালস টু 0। তাহলে দেখো ফাইনালি তোমার a বাই b বের হয়ে যাবে। a বাই b দাঁড়াবে হচ্ছে 495 ভাগ হচ্ছে 792, এটা করলে এই যে 265/264 আসে। তোমরা একটু ক্যালকুলেশনটা নিজেরা চেক দিয়ে নিও, ক্যালকুলেশনটা নিজে থেকে নিজ দায়িত্বে একটু চেক দিয়ে নিও। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা, এখানে কনফিউশন হওয়ার কোনো কথা না। অলরাইট, আমরা পরেরটায় যাচ্ছি। দেখো কি বলা হয়েছে, এত রাশিটির বিস্তৃতিতে x বর্জিত পদ বের করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। আমরা কিন্তু প্রচুর x বর্জিত পদ নির্ণয় করছি, বাট এখানে দেখো দুইটা বিস্তৃতি আছে, ঝামেলা লেগে গেছে। তো আগে x কে কিন্তু আলাদা করতে হবে, কারণ x এর পাওয়ার শূন্য হইতে হবে। সো আগে x কে আলাদা করো। ঠিক যেমন তুমি এখান থেকে কি করতেছিলা বলো, এখান থেকে এমনভাবে x বানাচ্ছিলা, এই দেখো x টু দি পাওয়ার 7 আনতেছিলা যাতে এই x এর সাথে গুণ হয়ে 8 আসে, তেমনই দুই জায়গা থেকে আগে x কে বাইর করতে হবে। তো দেখো আমি এটাকে একটু ভেঙে লিখি, 1 প্লাস x হোল টু দি পাওয়ার p তো থাকেই, এটাকে তুমি যদি একটু লসাগু নাও তাইলে দেখো কাজটা হয়ে যায়। ইভেন উপরে যে 1 প্লাস x এর মতো একজন চলে আসছে, দেখছো? তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি? 1 প্লাস x, এটার হোল টু দি পাওয়ার p তো আছেই, আবার এটার কিউ আছে, মানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার কিউ আছে, আর নিচে আছে আবার x টু দি পাওয়ার কিউ।
রাইট? তাহলে পুরোটাকে লেখা যায় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, আর সাথে একটা এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ। তাহলে দেখো এই পুরো বিস্তৃতিটা থেকে, এটা কিন্তু পাওয়ারে আছে, আবার গুণ না, কিন্তু এটা আলাদা। এই পুরোটা থেকে আমি যদি কোনোভাবে এক্স টু দি পাওয়ার কিউ বের করতে পারি, তাহলে তো কাজ শেষ। কেন? এখান থেকে এক্স টু দি পাওয়ার কিউ ওয়ালা পদ আসলে সেটার সাথেও গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস কিউ, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। বুঝলাম আমার টার্গেটটা? তাহলে আমার এমন পদ লাগবে যেখানে এক্স টু দি পাওয়ার কিউ লাগবে, এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে আমরা একটু লিখি আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ কি হবে? এনসিআর, এখানে তো আর এন না, এন হচ্ছে আমাদের পি প্লাস কিউ সি আর 1 টু দি পাওয়ার যাই দাও ম্যাটার করে না, এক্স টু দি পাওয়ার হবে এই যে আর, এক্স টু দি পাওয়ার আর, এটাই হবে আমাদের আর প্লাস 1 তম পদ, রাইট? এন্ড আমরা চাই এই আরটাই যেন কিউ এর সমান হয়, আমরা চাই আর সমান যেন কিউ হয়। তাহলে প্রশ্ন মতে আর সমান হচ্ছে কিউ, প্রশ্ন মতে আর ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে আর প্লাস 1 তম পদটা কি দাঁড়াবে? সুতরাং তখন আর প্লাস 1 তম যে পদ সেটা দাঁড়াবে হচ্ছে পি প্লাস কিউ সি, আর এর জায়গায় দেখো কিউ, আর এক্স টু দি পাওয়ার আর তো চলেই আসছে, যেটা পরে গুণ হয়ে এক্স বর্জিত হয়ে যাবে, রাইট? মানে এক্স বর্জিত পদটাও বের করতে বলছে এবং এর মান নির্ণয় করতে বলছে, রাইট? মানে এক্স বর্জিত যে পদ সেটার মানটা কত। তাহলে এই এক্স টু দি পাওয়ার আর, আমাদের এই এক্স টু দি পাওয়ার কিউ এর সাথে তো সরি আরই তো ছিল, আর এর জায়গায় আমি কিউ বসাইছি না, এই যে আর এর জায়গায় আমি কিউ বসাইছি, এই এটা গুণ হয়ে 0 হয়ে গেছে, এটা গুণ হয়ে 0 হয়ে গেছে। তাহলে পদে থাকে আর কি এক্স বর্জিত না, এক্স বাদ দিয়ে শুধু এই অংশটা থাকে, সেটাই বের করতে বলছে। তো সুতরাং এক্স বর্জিত পদ একবারে লিখে যেত, উপর লাইনটা আসলে দরকার নাই, এক্স বর্জিত পদ ইকুয়ালস টু পি প্লাস কিউ সি, এখানেও কিউ, রাইট? এখন এটা কিভাবে বের করবা বলো? পি প্লাস কিউ এর ফ্যাক্টোরিয়াল উপরে, যেমন এন ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই এটা হলো এন মাইনাস আর, আর কত? কিউ, এটার ফ্যাক্টোরিয়াল ইনটু আবার আর এর ফ্যাক্টোরিয়াল, আর কত? কিউ। এই তাহলে কি দাঁড়াবে দেখো, পি প্লাস কিউ এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কিউ, কিউ কাটা, তাহলে পি এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে কিউ এর ফ্যাক্টোরিয়াল, এটাই কিন্তু আমাদের ফাইনাল আউটপুট, বুঝছো? মানে ওই পদটাতে এতটুকুই থাকতেছে, এবং দেখো সুন্দর একটা প্যাটার্ন আসছে, উপরে যোগফল, নিচে ওই যে দুইটা সমষ্টি করছো তাদেরই ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভিশন করা হয়েছে। এটা কিন্তু কম্বিনেশনের একটা জিনিসের মতো লাগতেছে, চিন্তা করো। বিন্যাস সমাবেশে এই টাইপের একটা ম্যাথ আমরা করছিলাম, মানে এই টাইপের কনসেপ্ট শিখছিলাম, ওরকম একটা রেজাল্টের মতো দেখতে লাগতেছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা। সো এই আর প্লাস 1 তম পদ আসলে দরকার ছিল না, আমরা তো বুঝছি এক্স এর ভ্যালু, সরি আর এর ভ্যালু কিউ হবে, তো এখানে কিউ বসানো তার নেসেসারি না, এই কিউই তো পরে এইটার সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, তখন এক্স বর্জিত হয়ে গেছে। তাহলে এক্স বর্জিত পদটা কি? এই যে এতটুকু, শেষ, বুঝছো? এখানে যে বলছে না এক্স বর্জিত পদটা বের করো, তাহলে বর্জিত পদটা কিন্তু আর প্লাস 1 তম পদ, তাহলে কিউ প্লাস 1 তম পদ, এভাবে বলতে হবে, কারণ আর এর মান কিউ না, এটার আনসার কিন্তু কিউ প্লাস 1 তম পদ। এই আর সেই পদটার মান সেটাই যে পরের ধাপে নির্ণয় করছি। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো। দেখো ফাইনাল আরেক ধরনের ম্যাথ, এখান থেকে কি বের করতে বলছে? এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এক্স এর সহগের 6 গুণ, এখান থেকে তোমার এক্স কিউবের সহগ নিয়ে বলতে হবে এক্স এর সহগের 6 গুণ, এখান থেকে এন এর মান বের করতে হবে। তাহলে বলো এখান থেকে এক্স কিউব কিভাবে বানানো সম্ভব? প্রথমত গুণ করা যায়, কিন্তু তো সুন্দর করে গুণ করে দিলে হয় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যোগ এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। দেখো এই 1 দ্বারা এটাকে গুণ করছি, যা ছিল তাই চলে আসছে, আবার এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এটা চলে আসতেছে। এখন তুমি এইখান থেকে সরাসরি আনতে পারো এক্স কিউব, এখান থেকে সরাসরি এক্স কিউব আনা সম্ভব, আর এখান থেকে কিন্তু এক্স কিউব আনতে হলে তোমার এক্স স্কোয়ার তো আছেই, এক্স আনতে হবে, শুধু এক্স আনতে হবে। তাহলে বলো যেই পদে এক্স কিউব আছে ওই পদের সহগ কি NC3 কিনা? অবশ্যই, কারণ কি প্রথম পদ হলো NC0, তারপর NC1, NC2, NC3, চতুর্থ পদ, কারণ প্রথম পদে x এর পাওয়ার 0, 1, 2, 3, আর সহগে এদের কোনো কন্ট্রিবিউশন নাই। আশা করি বুঝছো, এটা একটা সহগ। যোগ আরেকটা সহগ কি দেখো, আমার x আনতে হবে এখান থেকে, x তো NC1, x তো জাস্ট NC1 এই চলে আসে, প্রথমটা NC0 তারপরেরটা NC1। বুঝছি কেন এবি নিচ্ছি না, মানে ওদেরকে নিচ্ছি না, কারণ ভাই ওরা তো সহগে কন্ট্রিবিউট করে না, আমাকে সহগ চাইছে, এই যে এক্স কিউবের সহগ, আমরা এক্স কিউবের সহগ নিছি, সেটা বলছে এক্স এর সহগের 6 গুণ, এখন আবার এক্স বানাইতে হবে। আচ্ছা তাহলে এই পুরোটা আমরা কি বের করছি বলো? এক্স কিউবের সহগ, লিখে দিই এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ।
আমাদের x এর সহগ লাগবে আবার, তাহলে আবার এটাকে নিচ্ছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। ওকে, বলে এইখান থেকে কখনো x সম্ভব? সম্ভবই না। কারণ কি ভাই, এক্স স্কোয়ার গুণ করা, আমি যাই আনি শুধু এক্স তো আসবে না, বাট এখান থেকে সম্ভব, এখান থেকে শুধু এক্স কিন্তু আনা সম্ভব, এবং সেটা সহগ দেখো কত ইজি, NC1। তাহলে এই NC1টা হচ্ছে আমাদের এক্স এর সহগ, NC1টা হচ্ছে কি বলো, এক্স এর সহগ। এখন জাস্ট প্রশ্নে যা বলছে সেটা অ্যাপ্লাই করো, সেটা অ্যাপ্লাই করে দিলেই তো কাজ শেষ, বুঝছো? তাহলে এখানে জাস্ট আমরা কি অ্যাপ্লাই করব, আমাদের বলছে যে এক্স কিউবের সহগ এক্স এর সহগের 6 গুণ। সো প্রশ্ন মতে এই যে সহগটা NC3 প্লাস NC1, এটা হবে 6 NC1 এর সমান, 6 ইন্টু NC1 এর সমান। তাহলে ফাইনালি এমন থাকবে NC3 ইকুয়ালস 5 NC1 এর সমান। এবার জাস্ট ক্যালকুলেশন করো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল। ওই পাশে কি থাকে দেখো, 5 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আর 1 এর ফ্যাক্টোরিয়াল আর কি লিখব, আবার সেই আগের মতো বড়টারে ছোটটাতে ভাঙতে হবে। তাহলে কি লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল তো কাটা যায়, n আর না লিখি, n বাদ দাও, 1 ডিভাইডেড বাই, এটাকে লেখা যায় n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, সমান ওই পাশে 5 আছে, 5 ইন্টু n ফ্যাক্টোরিয়াল তো কাটা গেছে, 1 বাই, দেখো ভাঙি, n মাইনাস 1 রাখলাম, 1 কমাও n মাইনাস 2, আরও 1 কমাও n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। বাস এই অবস্থায় এখন আমরা কাটাকাটি করতে পারবো, কি বলো, n মাইনাস 3 n মাইনাস 3 কাটা। এই এখান থেকে এখন ফাইনালি কি দাঁড় করানো যায়, তোমার এই 6 ওই পাশে যায়, 5 6 30 হবে, আর এগুলো গুণ করে এই পাশে আসে, মানে n স্কোয়ার মাইনাস থ্রাইস n প্লাস 2 ইকুয়ালস টু 5 6 ওই পাশে থাকে 30। তাহলে n স্কোয়ার মাইনাস থ্রাইস n মাইনাস 28 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি কি বের করা যায় দেখো তো, n এর মান 4 7 28 না, 7 থেকে 4 চলে গেলে 3n, বা মাইনাস 7 এর সাথে 4 যোগ করা যায়। সো উত্তর কিন্তু এরকম আসবে, দেখো n ইকুয়ালস টু একটা হয়তো 4 আর একটা হচ্ছে মাইনাস 7। দ্বারা আমি চিন্তা করে দেখি, মাইনাস 7 এর সাথে 4 যোগ হলে 3 আসে, হ্যাঁ n এর মান একটা 4 আসবে, একটা হলো মাইনাস 7 আসবে, এরকমই চলে আসার কথা। n এর দেখো আমরা দুইটা মান পাইলাম, n এর এখান থেকে পসিবল দুইটা ভ্যালু বের হয়ে আসছে। এখন কোনটা কোনটা গ্রহণযোগ্য হবে বলো তো, আমাদের এক্স কিউবের সহগ বলছে, দুইটাই তো গ্রহণযোগ্য হচ্ছে, n এর দুইটা মানে এখান থেকে গ্রহণযোগ্য হচ্ছে। আমরা কি ক্যালকুলেশনে কোনো মিস্টেক করছি? তোমরা একটু চেক দিয়ে নিও তো উত্তরটা ঠিক আছে কিনা সব কিছু। আরে আমি তো উত্তর বের করছি ঠিক আছে, বাট ওই যে আমি ভাবতেছি 4 আর 7 আসছে, 4 আর 7 এটা তো মাইনাস 7 না, সো নেগেটিভ ভ্যালু কি গ্রহণযোগ্য বলো? এখানে কিন্তু আমরা প্লাস ধরে যত ফর্মুলা ইউজ করতেছি সব প্লাসের, এই জন্য গ্রহণযোগ্য না, এমন না যে পাওয়ার নেগেটিভ হতে পারে না। আমরা 5.2 নেগেটিভ পাওয়ার নিয়েই পড়বো, বাট আমাদের এখানে যত ধরনের ক্যালকুলেশন হয়েছে সব ধনাত্মক পাওয়ারের সাপেক্ষে, দ্যাটস ওয়াই ঋণাত্মকটাকে আমরা নিব না। লাস্ট পার্টটা তোমাদের হোমওয়ার্ক, এই যে এখান থেকে পরে x টু দি পাওয়ার 4 এর মানটা বের করে দিবা। x টু দি পাওয়ার 4 সম্বলিত যে পদটা, মান মানে ওই সম্বলিত যে পদ সেটা বের করে দিবা, তাহলেই হবে। বুঝছো, আমাদের ক্লাস মোটামুটি শেষ, জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট দেখে ক্লাসটা শেষ করব। নেক্সট দিন আমরা মধ্যপদ নিয়ে অনেক ধরনের ম্যাথ করব, আজকে জাস্ট একটু দেখতে হবে মধ্যপদ বলতে কি বোঝানো হচ্ছে। ধরো আমরা সেই ছোট্টবেলার দুইটা সূত্র নেই, আগে কিউবের ফর্মুলাটা নেই, ধরো আমি নিচ্ছি হলো 1 প্লাস বা a প্লাস বি নেই, চলো a প্লাস বি হোল কিউব, এটা সমান কি লেখা যায়, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, রাইট? আর আমি যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 লিখতাম, দেখো a টু দি পাওয়ার 4 দিয়ে স্টার্ট হইতো, a এক কমে গেছে, b এক বাড়ছে, এভাবেই চলতে থাকবে। এই যে এরপর a হয়েছে, b কিউব হয়ে গেছে, সব শেষে যায় b টু দি পাওয়ার 4। সহগগুলো লাগবে, এখানে হয়ে যায় 4, এখানে 6, এখানে 4। কিভাবে আসছে, 4c0 4c1 4c2 4c3 4c4, বুঝছো? এভাবে করে। এখন দেখো যখন আমাদের n এর মান বিজোড় হয়, পদ সংখ্যা কিন্তু জোড় হয়ে যায়। অবজার্ভ করো জায়গাটা, n এর মান বিজোড় হলে পদ সংখ্যা জোড় হয়ে যায়, আর n এর মান জোড় হলে পদ সংখ্যা বিজোড় হয়ে যায়। এখন পদ সংখ্যা বিজোড় হলে সুবিধা কি, মধ্যপদ তো ইজিলি বের করা যায় ভাই। বিজোড় মানে কি, দুই দিক থেকে একদম ইকুয়াল ডিস্টেন্সে যে আছে একদম মাঝখানে, বাট জোড় হলে ঝামেলা। তো আমরা জোড়ের ক্ষেত্রে কি করি, মধ্যপদ বলি একদম মাঝখানের দুইটা, যাতে ওই যে উভয় পাশে একই পরিমাণ পদ থাকে। দেখো এখানে দুইটা আছে, দুইটা আছে, কিন্তু জোড়ের বেলায় এই কাজ করতে হলে দুইটা দুইটা এই পার্টে ভাগ করতে হবে, বুঝছো? এই জিনিসটা কিন্তু ঘটে যখন আমাদের n জোড় পদ সংখ্যা তখন বিজোড়, পদ কয়টা বলো তখন বিজোড়। তাহলে বিজোড় হলে মধ্যপদ একটা, বিজোড় হলে মধ্যপদ একটা,
আগে মাথায় এতটুকু ঢুকাও, মধ্যপদ একটি, এই ফ্লোটা যেন মাথায় আসে। বাট এন যদি হয়ে যায় বিজোড়, পদ সংখ্যা এক বেশি না, বিজোড়ের সাথে এক যোগ করলে কি হবে, জোড় হয়ে যাবে। তাহলে পদ সংখ্যা হয়ে যায় তখন জোড়, আর পদ সংখ্যা জোড় মানে জোড় জিনিসের মধ্য মানে মাঝখান নির্ণয় করা যায় না আর কি। সো মিডল টার্ম বা মধ্যপদ তখন আমাদের দুইটা নির্ণয় করতে হয়, বাধ্য হয়ে দুইটা নির্ণয় করতে হয়। সো এটাই, চলো আমরা ওই পদ দুইটা কি হবে সুন্দর করে একটা ফর্মুলা বানায় ফেলা যায়, সেই ফর্মুলাটাই জাস্ট লিখে দিচ্ছি। দেখো তোমরা এগ্রি করবা সবাই, আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে আমাদের এন যদি জোড় হয়, প্রথমটা আমি লিখতেছি, এন যদি জোড় হয় তখন আমাদের পদ সংখ্যা হবে বিজোড়, রাইট? এটা হালকা করে লিখে রাখলাম যে তখন পদ সংখ্যা ভাইয়া বিজোড় হয়ে গেছে। বিজোড় হলে আমার মধ্যপদ একটি আসবে, বিজোড়, পদ সংখ্যা বিজোড়। তো তখন মধ্যপদটা কোন পদ হবে সেটা বের করতে চাই। মনে রাখবো মধ্যপদটা হবে n ডিভাইডেড বাই 2 যোগ 1 এততম পদ। মধ্যপদ হচ্ছে n ডিভাইডেড বাই 2 যোগ 1 এততম পদ। দেখো আমি মনে রাখতাম কিভাবে, n কিন্তু জোড়, সো জোড় জিনিসকে তুমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, বুঝছো? মানে নিঃশেষে বিভাজ্য হবে। এর সাথে 1 যোগ করে দিব, মিলায় দেখো তোমার এখানে n কত, 3, 3কে সরি n হচ্ছে এটা আমাদের কি জোড় পড়তে হবে। এই যে 4 ক্ষেত্রে 4কে 2 দ্বারা ভাগ করো, কি আসবে 2, 2 এর সাথে 1 যোগ করো 3, 1 2 3, হ্যাঁ মধ্যপদ কিন্তু 3 আসছে, বুঝছো? আশা করি বুঝতে পারার কথা। ওকে, এবার যদি আমাদের n হয়ে যায় বিজোড় তখন কিন্তু ঝামেলা। n যদি বিজোড় হয়ে যায়, n যদি বিজোড় হয়ে যায়, কিচ্ছু আমরা মুখস্থ করবো না, বুঝে বুঝে মনে রাখতে হবে। তখন পদ সংখ্যা হয়ে যাবে জোড়, আর জোড় জিনিসে যে কোনো মিডল বা মধ্যপদ দুইটা আসবে। তখন আমাদের যে মধ্যপদ সেটা আসবে হলো, দেখো আমি কিন্তু n কে এখন 2 দ্বারা ভাগ দিতে পারবো না, কেন? কারণ n তো বিজোড়, পূর্ণ সংখ্যা আসবে না ভাগ দিলে। সো n এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। সো n প্লাস 1/2, কিন্তু এটা করেই শেষ না, এততম পদ ও আরেকজন আছে ওর থেকে 1 বেশি, যে এত, এই যে আগেরটাই দেখো লিখছি, এত যোগ 1 মানে ওর পরেরটাও এততম পদ, 2 জন আসছে, দেখছো? এখন কিন্তু 2 জন আসছে, n প্লাস 1/2 এবং n প্লাস 1/2 যোগ 1, তার সাথে আরো একজন আসতে হবে। আর এর ক্ষেত্রে শুধু কি n/2 যোগ 1। দেখো মিলাই দেখি, আমাদের n হলো বিজোড়, এই যে 3, 3 এর সাথে 1 যোগ করো 4, 4/2 করো 2, 1 2, বাট সেই 2 এর সাথে 1 যোগ করো, এই যে 3, বুঝছো? সেই ভাগ করা যায় কি যায় না, এটা দিয়ে পড়লে মনে থাকে জিনিসটা। সবসময় ভাবতে পারো ভাইয়া ভাগ করা না গেলে আমি তো 1 বিয়োগ করলেও হইতো, অলওয়েজ যোগ কেন করছি? দেখবা আমার পদ সংখ্যায় কিন্তু 1 বেড়ে যায়, অলওয়েজ এনে যা থাকে পদ সংখ্যা 1 বেড়ে যায়। সো আমরা এনে যে সংখ্যাটা দেখবো পদ কিন্তু একটা বেশি, তো আমাদের সামনে আগাইতে হবে মিডল টার্মটা পাইতে। একটু ভাবলেই দেখবা জিনিসটা বের হচ্ছে, একটু ভাবলেই তুমি ধরতে পারবে, বুঝছেন? আলটিমেটলি তোমার এটা মনে রাখতে হবে, এই যে এই ফ্লোটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমাকে হেল্প করতে হচ্ছে এই জিনিসটা, যে n বিজোড় হলে পদ সংখ্যা জোড় হলে সুবিধা কি, তোমার মধ্যপদ দুইটা আসবে। আবার বিজোড় দেখে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আগে 1 যোগ করবো তারপর ভাগ করবো। এন্ড এই পদটার পরের পদ, তাহলে এটা মুখস্থের কিছু না, এটা আগে বের করো, 1 যোগ করে দাও, শেষ। আর এটা কি ভাই, n জোড় পদ সংখ্যা বিজোড় আসবে, মানে একটাই মধ্যপদ, রাইট? এখন n যেহেতু জোড়, n কে তো 2 দ্বারা ভাগ করা যাবেই, ভাগ করে দেন 1 যোগ করবো, বুঝছি? আশা করি বুঝতে পারার কথা। এই দুটা ম্যাথ তোমরা বাসায় হোমওয়ার্ক করে আমি নেক্সট দিন করাই দিব, মানে নেক্সট ক্লাসে করাবো আর কি, চতুর্থ পর্বে। আজকে জাস্ট আর যাচ্ছি না, এই দুটা নিজেদের বাসায় হোমওয়ার্ক, কিছুই না কিন্তু। দেখো একটা হলো মনে হচ্ছে বিজোড় পাওয়ার না, দুইটাই এই যে একটা বিজোড় একটা জোড়, হ্যাঁ একটা বিজোড় একটা জোড় পাওয়া সম্বলিত দেওয়া, জাস্ট মধ্যপদগুলো ফর্মুলা দিয়ে নির্ণয় করতে হবে। মানে আগে বের করবা মধ্যপদ কোনতম পদটা, ধরো 6 আসছে, 6তম পদ বের করা কোনো ব্যাপার, r + 1তম পদ মানে 5 + 1তম পদ, এটা তো জানি, বোঝা গেল? আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে কিন্তু কিছু হাই ভোল্টেজ ম্যাথ ছিল, প্রচুর ক্যালকুলেটিভ ম্যাথ, বুঝছো? এগুলা বোর্ড পরীক্ষায় আসে, প্রচুর প্র্যাকটিস করতে হবে এই ম্যাথগুলো, প্র্যাকটিসের বাইরে কোনো কথা নেই। ইজি কনসেপ্ট, বাট ক্যালকুলেশন মিস্টেক হওয়া যাবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে, বুঝলাম? আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে চতুর্থ পর্বে, এবং ইনশাআল্লাহ চতুর্থ পর্বে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। ওকে, অধ্যায় বলতে 5.1 অ্যাকচুয়ালি, এরপর তো 5.2 বাকি আছে, ওইটা আবার অন্য আলোচনা। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।